বাচ্চাকে আবিষ্কার করেন, যে দুটো বাচ্চাকে কোনো একটা কারণে যে দুটো বাচ্চা আসলে সেই অটোরিকশার ভেতরেই ছিল, এবং অটোরিকশাটা যখন নিয়ে এসে তিনি তার ঘরে চার্জ দিতে শুরু করেন। কষ্ট পেয়ে বৃক্ষটি দেখার সময়, চালানোর সময় তার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। আমি সেই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, ভালো আছি, থ্যাংক ইউ। ওকে, সো বাবু ভাই, আপনি আজকে এসছেন, তো আমরা তো মানে কিছু জিনিস জানতেই চাইবো আপনাদের কাছে। আজকে যে স্পেশাল যে দিনটি, এই দিনটি নিয়ে ওয়েস্টের যে মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সম্পর্কে যদি একটু বলতেন। চিন্তা ভাবনা তো মানুষের মধ্যে আসলে মানে ছড়িয়েছে লাইক বাইরের সুপারস্টিশনস গুলো থেকে। বাংলাদেশে আমাদের উপমহাদেশে কিন্তু এই যে কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ব্যাক ইন 80s আমরা শুনতাম না। আমরা যখন ছোট, নোবডি টোল্ড আস অ্যাবাউট ফ্রাইডে 13 এক্সেপ্ট ফর আরেকটু বড় হওয়ার পর সিনেমা বেরোলো, বেরিয়েছে আগে, মানে আমরা এটা আমাদের চোখে আসলো যে ফ্রাইডে 13। ওইটা দেখে তখনও কিন্তু বুঝতাম না যে ইটস আ সুপারস্টিশিয়াস ডে, মানে কেউ একজন আসে মারে আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই দিনটা নিয়ে বেশ মানে ভালো ভালো কিন্তু যে হাসির পাওয়া যায়, মানে জোকস পাওয়া যায়। যেমন একটা জিনিস আমি এরকম শুনেছিলাম যে এই দিন বলা হয় যে এই দিনে যদি কেউ মানে সাধারণত রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা আচ্ছা, একটা রিসার্চ করে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট বরং এই দিনে কম হয়, কারণ এই দিনে মানুষজন এই ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হয় না। হ্যাঁ, মানে বাইরের দেশে তো এটাই, ওরা যেহেতু বিলিভ করে বা বাইরেও যায় না, বাট চালালেও একটু কেয়ারফুলি চিন্তা করে, কারণ ওদের মাথায় সুপারস্টিশনসটা কাজ করে। আরো কত কিছু যেন আছে, ঘরের মধ্যে ছাতা খোলা যাবে না, ঘরের মধ্যে কি কারণে ছাতা খুলবে এটা আমার মাথায় আসে না যদিও। তো যাই হোক, এই ধরনের অনেক কিছু আছে, এবং আপনারা যদি এই ধরনের কোনো কিছু শেয়ার করতে চান আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এখন যেটা করবো, সরাসরি বাবু ভাইয়ের ঘটনায় যাবো। আমি জানি যে আপনারা অধীর অপেক্ষা আছেন যে তার কাছ থেকে কিছুটা শুনবেন, এবং তিনি যখন আসেন না আপনারা ইমেইল করে জানান যে আসেন। এই কাহিনীটা আমাকে রুবেল বলেছে, ওদের বাড়ি বরগুনা জেলার কাছে কোথাও, অনেক দূর। তো এটা যখনকার কাহিনী, তখন রুবেল ছোট, হি ওয়াজ অ্যাবাউট লাইক 9-10 ইয়ার্স ওল্ড, 9 বা 10 বছর বয়স, অনেক আগের সময়। তখন কমিউনিকেশন এত ভালো ছিল না, এবং এখন যেমন বরিশাল রাউটে অনেক বড় বড় মানে লঞ্চ আছে জাহাজের মতো প্রায়। সো তখন বরিশাল রাউটে এত বড় লঞ্চ ছিল না। ইট ওয়াজ লাইক, কত সালের ঘটনা বলবো, আর্লি 90s বা লেট 80s, এরকম একটা সময়কার ঘটনা, মানে 80 দশক, মিড 80s এরকম হবে, এরকম একটা সময়, 80-85 এরকম সময় আর কি একটা ঘটনা। তো লঞ্চ ওরকম ছিল না বরিশাল রাউটে, তার মানে অন্য রাউটে লঞ্চ থাকে আরো। তো যাই হোক, ওদের বাড়িতে নাকি লঞ্চটাই ছিল প্রধান যাতায়াতের মাধ্যম আর কি, যেহেতু এটা নদী দিয়ে আর কি সারাউন্ডেড স্টাফ এলাকা আর কি, বরগুনা ওই অঞ্চলটা। এটা সম্ভবত খুলনা বরিশালের মাঝামাঝি কোনো জায়গা, এরকম কোনো জায়গাতে হবে বলে আমার ধারণা, এরকম বরিশালের আশেপাশে কোথাও। তো লঞ্চে করে ওরা যেত। তো একবার ওরা খবর পেল যে টেলিগ্রাম বা সামথিং, যে ওর নানা খুবই অসুস্থ এবং তার মাকে যেতেই হবে। ওর বাবা সরকারি চাকরি করতো, সে একটা অফিসিয়াল ট্যুরে ছিল তখন। আচ্ছা, সো এই খবর পাওয়ার পরে ওর আম্মা মানে লেট না করে ওকে নিয়ে, ওর ছিল তখন বাবা মার একমাত্র সন্তান, ওকে নিয়ে ওর মা সরাসরি বের হয়ে যায় আর কি, কিসের মধ্যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো ওকে নিয়ে যেটা যায় সদরঘাট। তো সদরঘাট যে ওর এক্সপিরিয়েন্স, যে সদরঘাটে তখন লঞ্চের খুব কমতি, মানে বড় বড় লঞ্চ আছে যেগুলো সরাসরি বরিশালের দিকে যাচ্ছে কিছু, ওই সময় ওগুলোই বড় লঞ্চ, মানে তখনকার দৃষ্টিতে বলতেছে, এখনকার আপনার বলে দেখলে নৌকা মনে হবে, তখন ওগুলাকেই বড় লঞ্চ বলা হতো, বরিশাল রাউটে চলে। বাট ওই বরগুনা বা খুলনার কিছু অংশ বা অন্যান্য জায়গায় এত বড় লঞ্চ ছিল না, সেগুলো খুব ছোট ছোট। এবং ওরা যে সময়টা গেছে, তো বলতেছে যে এখন লঞ্চ নাই, একটা লঞ্চ আছে, সেটাতে মনে করেন যে খুব খারাপ অবস্থা, ওটাতে যাত্রী খুব একটা উঠতে চায় না। হ্যাঁ, এবং মানে সাম রিজন যাত্রী খুব একটা উঠতে চায় না, মানে খুব নড়বড়ে অবস্থা। বাট ওইটাই ছেড়ে যাবে একটু পরে, অল্প সংখ্যক কিছু যাত্রী নিয়ে, কারণ ওটা ওভারলোডও করা যায় না।
তো ওর মা সেটাতেই চেপে বসে ভিড়ের মধ্যে। যাক, লঞ্চে উঠে তার এক্সপিরিয়েন্স যে বাবু ভাই, ছোটকালে সে লঞ্চটা ছিল হচ্ছে আপনার খুব একটা ডেকোরেটেড না। হ্যাঁ, মানে মোটামুটি আমরা উঠলাম, কোন রকমের চলে। কোন রকমের চলে। এবং উপরে যেই জায়গাগুলো কেবিন, সেই জায়গাটা জাস্ট একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। ওঠার পর ডান দিকে অর্ধেক জায়গাটা কেবিনের মতো আছে কয়েকটা, আর একটা হাঁটার জন্য একটা করিডোর, আর কিছু দূর ছাউনির পরে পিছনে অনেকটা ফাঁকা জায়গা। আচ্ছা। এন্ড ফাঁকা জায়গার পরই হচ্ছে বাথরুম। হ্যাঁ, বাথরুম এন্ড গোসলখানা টাইপের একটা আছে। আর মাঝখানে একটা জায়গা যেটা ফাঁকা, যেটা দিয়ে আর কি পেছনে গেলে নদী আর কি, এরকম আর কি। আর অনেকে আছে সেই যে বাথরুমের ছাদটা, ওই জায়গাটার উপরও দু একজন মানুষকে বসে থাকতে দেখছো। আচ্ছা। আর একটা জায়গা হচ্ছে লঞ্চের খোলের ভেতরে নিচে যেখানে ইঞ্জিন থাকে, সেখানেও মানুষজন বসে। তো যাই হোক, ওর মা যেটা করে, ওর মার কাছে তখন খুব একটা মানে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, বাট ওই সময় টাকা ছিল না খুব একটা। তো ওর মা ওকে যে নিচে যে জায়গাটা আর কি, ওই কেবিনের মতো যে জায়গা, ওই যে খোলা ইঞ্জিনের পাশে, ইঞ্জিনের পাশে, যে ওই জায়গায় নিয়ে ওকে দিয়ে বসে। তো বলতেছে যে লঞ্চ ছেড়ে গেল, তখন রাত হয়ে গেল 8টা 9টা 10টা বাজছে। লঞ্চ চলছে, আমাদের ঢাকার যে বুড়িগঙ্গা ওই অঞ্চলটা পার হচ্ছে, আলো আলো, একসময় অন্ধকার হয়ে গেল, চারিপাশে মানে অন্ধকার নয়। তো বসে থাকতে থাকতে এক সময় ওর কাছে ঝিমিন লাগলো। ও নাকি জানলা দিয়ে হাত বাড়ালেই নদীর পানিও পাচ্ছিল হাত দিলে কাছাকাছি, এরকম। আর ইঞ্জিন চলছে, তো এরকম একটা একঘেয়ে অবস্থা, ওর ঘুম চলে আসে। তো যখন ঘুম চলে আসে, এক সময় মানে ঘুমটা ভাঙে হালকা পানির ছিটায়। আচ্ছা। তো তাকিয়ে দেখে যে ওর মা শুয়ে আছে সামনে, মানে খুব অল্প পাওয়ারে বাতি জ্বলছে রুমের ভেতরে, যেটা হচ্ছে যে অন্ধকারটা দূর না হয়ে অন্ধকারটা মনে হচ্ছে আরো বাড়ছে এরকম আর কি, অল্প লাইক 40 ওয়াটের বাল্ব বা কিছু একটা। তো এর মধ্যে শুয়ে আছে, পানির ছিটা হচ্ছে। ও বসছিল ওই জানালার কাছে, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, চিটচিট চিটচিট বৃষ্টি হচ্ছে, এটা এসে ওর মুখে লাগতেছে। তো দেখে লঞ্চের ইঞ্জিনের শব্দ, ওর মা ঘুমায় আছে এক পাশে। আর ওই রুমের মধ্যে যারা আছে দু একজন মানুষ, তারাও ঘুমায় আছে, তারা কেউই জাগবে না। তো হাঁটে, উঠে যায়, উঠে একটু হাঁটাহাঁটি করে, কিউরিয়াস মাইন্ড, লঞ্চের ইঞ্জিনটা দেখে। তারপর হেঁটে হেঁটে নাকি দেখে সিঁড়ি দিয়ে উপরে সামনের যে ডেকটা খুব বেশি বড় না, ওখানে উঠে। আচ্ছা। ওখানে উঠে দেখে হালকা বৃষ্টি পড়তেছে, চিট 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 বৃষ্টি। ওর কাছে খুব মজা লাগে, ছোট মানুষ, খুব মজা লাগে। সে ওই পানি হাতে নেয়, খায়, আবার হেঁটে যায় সে করে কি, কোনো মানুষ দেখে না ওইখানে। তো সিঁড়ি দিয়ে সে উপরের যে জায়গাটা কেবিন, ওইখানে উঠে যায়। আচ্ছা। তো ওইখানে উঠে ওর কাছে আরো ভালো লাগে। দেখে যে ডান দিকে কতগুলো রুম। হ্যাঁ, ওর ইচ্ছা করে যে ওই রুমে ঢুকতে, কিন্তু দেখে যে রুমের মধ্যে মানুষ আছে, দু একজন ঘুমাচ্ছে, এবং অনেকগুলার বাতি নিভানো আর কি, বাতি নেই। আচ্ছা। তো করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখছে যে অন্ধকার, নদীর দূরের কোথাও দেখা যায় না, পাহাড়ও দেখা যাচ্ছে না, অনেক দূর দূরান্তে পাহাড়গুলা। তো হেঁটে যখন সে পেছন দিকে গেছে, তো দেখে যে কিছু বাচ্চাদের সাউন্ড পাচ্ছে, মানে কোলাহল টাইপের, মানে কিছু বাচ্চা খেলতেছে এরকম কিছু। তো যাই, যে দেখে যে কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি খেলতেছে। অন্ধকার, লঞ্চের ওখান থেকে আলো ওখানে আসে না, শুধু বোঝা যাচ্ছে বাচ্চা কয়েকটা খেলতেছে। হালকা পানি পানি পিছলা পিছলা মানে জায়গা, পানি ছাপ পড়তেছে, এর মধ্যে কয়েকটা বাচ্চা খেলতেছে, ওর মতোই বয়স হবে কয়েকটার, পুরা ভিজা। এবং ও যখন যায়, তো বাচ্চাগুলো থেমে দাঁড়ায়, ওকে দেখে থেমে দাঁড়ায়। ও বলে যে তোমরা কি করো? তোরা কোনো উত্তর দেন, ওরা খেলা শুরু করে। তো ও ওদের সাথে ওরকম দৌড়াদৌড়ি একটা খেলার মধ্যে পার্টিসিপেট করা শুরু করে। ওর খেয়াল নাই যে ও ভিজে গেছে। হ্যাঁ, ওই হালকা বৃষ্টির পানি, এবং এসে সে ভিজে গেছে একসময়। তো মজার ব্যাপার হচ্ছে, ওখানে বাচ্চার সংখ্যাও অ্যাকুরেটলি বলতে পারেনি কয়জন বাচ্চা ছিল। ঠিক আছে, এরকম বাচ্চাদের মধ্যে দেখলো যে ওদের খেলার প্যাটার্নটা এরকম হলো যে ওইখানে যে একটা ছোট সিঁড়ি আছে, এটা দিয়ে তারা উঠে যাচ্ছে, লাইন করে করে উঠে যাচ্ছে, উঠে সেই বাথরুমের যে ছাদটা, সেটার উপর উঠে মনে হয় পেছন দিকে লাফ দিয়ে পড়তেছে, এরকম একটা প্যাটার্ন। আবার এদের মধ্যে দু একজন দৌড় দিয়ে যে ওই বাথরুমের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা, ওখান থেকে লাফ দিয়ে পিছনে পড়তেছে। খেলার মধ্যে একসময় এই প্যাটার্ন শুরু হলো। ও তো ছোট, ও আসলে জিনিসটা ক্যালকুলেট করতে পারেনি। ওর কাছে বাচ্চার সংখ্যা মনে হচ্ছে কোন সময় 8 জন 10 জন। তো ক্যালকুলেট এভাবে করতে পারেনি যে লাফ দিয়ে পড়ে তার আবার ব্যাক করে কিভাবে আসতেছে এখানে। সেটাই তো। তো এখন সে পরে সেটা সে বুঝতে। তো ও এক সময় একটা ঘোরের মধ্যে চলে যায়, এবং সেও ওই বাচ্চাদের কয়েকজনের সাথে দৌড় দিয়ে যে সে ঠিক ওই যে পেছনের জায়গাটার কাছে চলে আসে, এবং লাইক হি ওয়াজ অ্যাবাউট টু জাম্প পেছন দিয়ে। আচ্ছা। পেছনে কিন্তু আসলে রাসেল ভাই লঞ্চের প্রপেলার থাকে পেছনে। জি আমি জানি। হ্যাঁ, এরকম। তো ও যখন যাচ্ছে ওই সময়, ঠিক এই সময় ওর কাছে মনে হয় যে একটা সামথিং লাইক লাইটনিং, বজ্রপাতের মতো একটা আলো ছিটকে এসে ওর গায়ে পড়ে। ওর তখন একটা জিনিস মনে আছে, ছোটকাল হলো ঢাকায় যেহেতু মানুষ এসে, ওর মাথায় একটা আছে যে মানুষের গায়ে বাজ পড়ে বৃষ্টির দিনে। ওর কাছে মনে হলো যে ওর বাজ পড়ছে, এবং প্রচন্ড একটা ধাক্কা সে ফিল করে, এবং ধাক্কার চোটে সে একদম ছিটকে এসে ওই কেবিনের কাছে এসে
পড়ার পরে তার মাথা ঝিঝি করতে থাকে। সে মনে করলো যে আমি লাইটনিং দিয়ে স্ট্রাক হয়েছি, বাট তখনও তার মনে আসেনি লাইটনিং স্ট্রাক করলে তো মানুষ বাঁচে না। বাঁচে না, রাইট। তো পড়ে থাকার কিছুক্ষণ পরে তার হুঁশ ফেরে এবং সে আস্তে করে উঠে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। তো ওর কাছে তখন মনে হয় যখন ফিরে যাচ্ছে যে ওই জায়গাতে কোনো বাচ্চা আর নাই, একটা বিশাল আকৃতির একটা আলোর মতো মানুষ দাঁড়ানো। হি ইজ অ্যাবাউট টল লাইক 10-12 ফিট হাই, অনেক লম্বা। সে তাকে হাত দিয়ে এরকম দেখাচ্ছে সোজা চলে যেতে, সামথিং লাইক দ্যাট। এবং সে তখন কোনো মতে দৌড়ায় নিচে চলে আসে, এসে তার মাকে উঠায় বলে যে আমি এরকম উপরে পড়ে যেতে গেছিলাম। তো তার মা তো তাকে জড়ায় ধরে খুব করে রাখে, রেখে তার মা তাকে আদর করে। তোর গায়ের টেম্পারেচার বেড়ে গেছে, হয়ে গেছে। তো ওই রুমের মধ্যে থাকে এবং তখন তার মা একজন মহিলার সাথে কথা বলে। মহিলা বলে যে এই লঞ্চটা তো, যে লঞ্চে আমরা যাচ্ছি, এই লঞ্চটা কিন্তু ডুবে যেতে গেছিল, একবার দুর্ঘটনার শিকার হয়েছিল এবং ডুবে যেতে গেছিল, অর্ধেক প্রায় ডুবে গেছে, মানুষ মরে গেছে এবং ওই লঞ্চে অনেক বাচ্চা মারা গেছিল তখন। আচ্ছা। এবং লঞ্চটাকে তখন টেনে তুলে আনা হয়, পরবর্তীতে এই সার্ভিসে চলে। যেহেতু এই রাউটে বেশি একটা এই রাস্তায় লঞ্চ চলে কম, এর জন্য এই লঞ্চ আস্তে ধীরে আবার পারমিশন নিয়ে ঠিকঠাক করে আবার ইসে আসছে। এবং মানুষ অনেক সময় অনেক কিছু দেখে, আপনার বাচ্চা মনে রকম দেখছে, যাইতে দেন না। তো সে বাচ্চাটাকে ওর মা আবার ধরে রাখে এবং আস্তে ধীরে সে পৌঁছায় তারা এক সময় যে তাদের ডেস্টিনেশনে। তার মানে লঞ্চটাই হন্টেড ছিল? লঞ্চটা হন্টেড, লঞ্চের মধ্যে মেবি সামথিং হ্যাপেন। আমি তো বিশ্বাস করি না যে ওগুলা বাচ্চার কোনো আত্মা, আমি বিশ্বাস করি যে সাম সর্ট অফ জিনস এন্ড স্টাফ যারা ওই খেলাটা খেলে। আমি স্ট্রংলি বিশ্বাস করি তাকে যে বাঁচাইছে দ্যাট ওয়াজ এ ফেরেশতা। আচ্ছা, তাকে ওই সময় বাঁচাইছে। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই। আপনার কাছে আবারও আসবো, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটা আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা, এবং কোথা থেকে এসেছেন সেটা একটু গাইড। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাদ্দাব খন্দকার উত্তরা থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। আমি যে স্টোরিটা বলতে চাচ্ছি এটা আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়িতে ঘটে এবং এটা আমার সঙ্গে ঘটে। 2014 জানুয়ারি লাস্টের দিকের এই স্টোরিটা। আমরা কিছু ফ্রেন্ডস সার্কেল মিলে আমরা ডিসাইড করি যে আমরা কোরআন শিখবো। তো সেটার জন্য আমরা আমাদের এলাকার মাদ্রাসার একজন হুজুর ছিল, আমরা তার কাছে যাই এবং আমরা সবাই মিলে বলি যে হুজুর আমরা আসলে কোরআন শিখবো আপনার কাছে, সো আপনি কি বলেন? তো উনি বললো যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা তো ভালো কথা, তোমরা সবাই মিলে যেহেতু আসছো 10-15 জন হবা, তোমরা সন্ধ্যার সময় এসে প্রতিদিন আমার কাছে শিখে যাও। আচ্ছা। তো ব্যাস সেরকমটাই হয়, আমরা হুজুরের কাছে যেতে থাকি। তো এরপর একদিন মাদ্রাসা থেকে আমরা বাসায় ফিরেছি। তো বাসায় ফিরে আমি আমার রুমে গিয়ে ওদিন ঘুমাইছি। তো ঘুমের মধ্যে রাত 2টো থেকে 2:30 হবে, আমি একটা স্বপ্ন দেখি যে আমি একটা সাপ নিয়ে খেলা করছি। ওই সাপটা হঠাৎ করে আমাকে কামড় দেয়, হাতে কামড় দেয়, এবং ওই রাতে আমি ভীষণভাবে চিৎকার করে উঠি। ওকে। সো এটা দেখে এই সাউন্ড শুনে আব্বু আম্মু রুম থেকে তারা দুজনেই চলে আসে, জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি বললাম এই ব্যাপার, আমার ভীষণ ভয় করছে, আমি একা থাকতে পারবো না। সো ওই দিন রাতে আব্বু আম্মুর সাথেই থাকি। আচ্ছা। প্রবলেমটা স্টার্ট হয় রাসেল ভাই এরপর থেকে আমি মাঝে মধ্যেই নানা রকম ভয়ের স্বপ্ন দেখতে থাকি। আস্তে আস্তে আমি সিক হয়ে পড়ি। যেমন দেখা যেত যে অনেক শুকিয়ে যাচ্ছি, আগের কথাগুলো ভুলে যাচ্ছি, বা কোনো কিছুই ভালো লাগতো না। কোন একটা টাইম দেখা যায় যে আমার রক্ত শূন্যতা হলে একটা মানুষের মধ্যে যে রকমটা হয়, আমার মধ্যেও ঠিক তেমনটাই কি অবস্থা। তো আমি এটা নিয়ে আসলে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, কি হলো। তা নর্মালি গ্রামে যেসব ডক্টর ছিল তাদেরকে দেখানো হলো, তারা ওষুধ দেয়, সেটা খাবার পর তেমন কোনো কাজ হয় না। আচ্ছা। এরপর আরেকদিন রাতের কথা, আমি মাদ্রাসা থেকে ফিরে আসছি। আসার সময় আমার মনে হলো যে আমার ফ্রেন্ডদের সঙ্গে আসছি গল্প করতে করতে, মনে হলো কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমাকে। আচ্ছা। আমি হঠাৎ করে বসে পড়েছি, মনে হলো যে কেউ পিছ থেকে ধাক্কা দিয়েছে। বসে পড়েছি, তারপরে সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তা উঠার পরে আমি বললাম ভালো লাগছে না। তা বললো যে ঠিক আছে, আমাকে সবাই বাড়িতে দিয়ে আসলো। তো ওই দিন রাতে বাড়িতে আসার পর মোটামুটি ভালো সুস্থ। এরপর শুয়ে আছি, ভীষণ ভাবে গা কাঁপছে। যতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পেরেছি ততক্ষণ কাউকে বলিনি। যখন প্রচুর ভাবে গা কাঁপছে তখন ছোট বোনকে ডেকে বললাম যে আম্মুকে একটু ডাক।
তা আম্মু এলো, আম্মু এসে দেখে যে সত্যি গা কাঁপছে। তা তখন ছিল গরমের সময়। তা আম্মু আচ্ছা। কম্বল টম্বল দিয়ে ইয়ে করলো। তো তখন আব্বুকে বলতেছে যে আমার অবস্থা দেখে বলছে এখন তো অনেক রাত প্রায় 12টা বাজে গ্রামে। রাসেল ভাই 12টা মানে অনেক রাত। তো আম্মু বললো যে এখন কি করবা, এখন হুজুরকে একটু ডেকে নিয়ে আসো। তা ঠিক সেটাই করা হলো, হুজুরকে ডাকা হলো। এর মধ্যে আমার দুটো ফ্রেন্ড তখন আমাদের বাড়িতে এসেছিল। ওরা বসে আম্মুকে নানাভাবে বোঝাচ্ছে যে প্রবলেম হবে না। এবং কোন একটা টাইম আমার এক ফ্রেন্ড বললো যে আন্টি ওকে তো আসলে ডক্টর দেখাইছেন, তো ডক্টরের যেহেতু কোনো কাজ হচ্ছে না, ওকে একটু ভালো একটা হুজুর দেখান। আচ্ছা। আম্মু বললো যে ঠিক আছে, যেহেতু তোদের মাদ্রাসার হুজুরকে বলা হয়েছে, উনি আসুক, দেখি কি বলে। তো এর মধ্যে আছে ভাই, আমার যে প্রবলেম গুলো বেশি হতো সেটা হচ্ছে চোখের মধ্যে রক্ত জমে যেত এবং চোখের যে শিরাগুলি ওগুলো একদম নীল বর্ণ হয়ে অনেক মোটা হয়ে যেত। আচ্ছা। এরকম হতো। তো আস্তে আস্তে ওই টাইমটাতে আমার আসলে কিছুই মনে নাই। জাস্ট আমার মনে আছে যে আমি আমার রুমে বসেছিলাম, কেউ একজন ধরে আব্বুর রুমে নিয়ে গেছে, আব্বু আম্মুর রুমে নিয়ে গেছে। তো ওখানে যাই, যাওয়ার পর কখন হুজুর আসে বলতে পারবো না। পেছন থেকে কেউ একজন আমার মাথা চেপে ধরে, তখন আমি লাফায় উঠি। মানে আমি আসলে নর্মাল তখন হই। তো দেখলাম যে হুজুর পিছন থেকে আমার মাথা চেপে ধরে দোয়া পড়ে মাথায় ফু দিচ্ছে। আমাকে বলছে নর্মালি যে কি ব্যাপার, তুই মাত্র পড়ে আসলি, একটু কিছুক্ষণ আগেই তো পড়ে আসলি, তখন তো কোনো প্রবলেম দেখলাম না, এখন কি হয়েছে? তা উনি কিছু সূরা পড়ে ফু দেয় এবং আব্বুকে ডেকে নিয়ে আব্বুকে বললো যে ভাই ওকে তো আসলে ডাক্তার দেখাইছেন, যেহেতু প্রবলেম হচ্ছে না, তোকে ভালো একটা হুজুর দেখান। উনি একটা হুজুরের সন্ধান দেন, তার বাসা ছিল হচ্ছে মাগুরাতে। আচ্ছা। তো সেটাই করা হলো। হুজুরকে ফোন করা হলো, উনি নাম্বার দিয়েছিলেন। ফোন করার পর উনি বললো যে আমি তো আসলে অসুস্থ, আমি যদি সুস্থ নয় আমি রোগী কিভাবে দেখবো, তো ওকে আপনারা যেটা করবেন আমার এখানে একটু নিয়ে আসেন। ওনার ওখানে একদিন গেলাম। ওনার ওখানে যাওয়ার পর উনি যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে বাড়ির মাটি নিয়ে আসার জন্য, উঠানের মাটি। তো সেটাই করা হলো। উনি বললো যে ঠিক আছে, আজকে আপনারা চলে যান, আমি আগামীকালকে রিপোর্ট দিব। সো আমরা চলে আসি এবং তার পরদিন উনি ফোনে যেটা বলেন, আম্মুকে জাস্ট বলছে যে আপনার বাড়িতে তো আগুন জ্বলছে। আম্মু বললো মানে? তা বলছে যে ওর তো ব্ল্যাক ম্যাজিক করা, বাড়িতে অনেকগুলা তাবিজ মাটিতে ইয়ে করা আছে। আচ্ছা। তখন আম্মু বলছে যে ওকে ব্ল্যাক ম্যাজিক কে করবে? তা উনি বললো যে এত কথা তো আমি এখন বলতে পারবো না, এখন যতটুকু রিপোর্ট আমার কাছে আছে আমি ততটুকুই বললাম। ভালো কথা, হুজুরকে বলা হলো যে আপনি আসেন, আপনি এসে ট্রিটমেন্ট করেন। হুজুর বললো আমার লেট হবে, আমি একটু সুস্থ হয়ে তারপরে আসি। এর মধ্যে প্রতিটা দিন যায় আর আমার অবস্থা ভীষণ ভাবে খারাপ হয়। তো যদিও তার হুজুর দেখানো হয়েছে, তারপর আসলে ফ্যামিলি থেকে কেউ এই ব্ল্যাক ম্যাজিক বা এগুলা কেউ বিলিভ করতো না। তো সেই সূত্রে আর আমার কাজিন আব্বুকে ফোন করে বলে যে ওকে একটু ঢাকাতে নিয়ে আসেন, ঢাকাতে ওকে একটু ভালো ডাক্তার দেখাই। তো ব্যাস ঢাকাতে আনা হলো। ঢাকাতে আনার পর অনেক মানে যে ইয়েগুলো ছিল, চেক আপ গুলো ছিল, সবকিছু করা হলো, করলেন, সব টেস্ট করলাম এবং কোনো কিছুতেই প্রবলেম দেখাচ্ছিল না। হার্টবিট ঠিক, ইকো করা হলো, নানা রকম কোনো কিছু দেখাচ্ছিল না। ডক্টর বললো যে ও হয়তো বা রাত জাগে, ফোন টিপাটিপি করতেই পারে, রাত জাগার কারণে এই প্রবলেম গুলো হতে পারে। তো কিছু ঘুমের ওষুধ দিয়ে দিলে, তো আদার্স ওষুধগুলো দিয়ে মেডিসিন গুলো দেয়, সেগুলো আমি বাসায় গিয়ে খাই, আবার রাজবাড়িতে ব্যাক করি, বাসায় গিয়ে খাই, আমার তাতেও কোনো কাজ হচ্ছিল না। আচ্ছা, প্রবলেম গুলো যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এরপর রাসেল ভাই যেটা হয় যে আমার নামাজের প্রতি ভীষণ ভাবে আগ্রহটা বেড়ে যায়। একটা দিন মনে হতো যে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মানে নিজের কাছে ভীষণ খারাপ লাগতো। সো ডক্টরের ওষুধ খাবার পর যেহেতু কাজ করছিল না, তখন আম্মু আবার বলল যে আচ্ছা ওকে আবার হুজুরের কাছে একটু নিয়ে যাই। তা আব্বু বলছিল যে ঠিক আছে, কথা বলে দেখো। তো হুজুর আসলে তখনও সুস্থ হয়েছিল কিনা আমরা জানতাম না। তো বেশ কিছুদিন পরে হুজুরকে আবার ফোন করা হলো। হুজুর বললো আমি তো ঢাকাতে রুগী দেখার জন্য আসছি, আমি একবারে ঢাকা থেকে যাবার পথে ওকে দেখে যাব। দেন ওনার জন্য ওয়েট করতে করতে উনি শুধু ডেট দিচ্ছে আজ না কাল পরশু। তো আমার এক একটা দিন আস্তে আস্তে ভীষণ ভাবে ইয়ে হচ্ছে,
এরপর আব্বু এসে বলল যে আসলে আমাদের এলাকার বাইরে আরেকটা গ্রামে একটা মহিলা আছে, ওনার ঘাড়ে নাকি জিন এসে বসে এবং উনি নাকি বলতে পারে। সো আমরা ওনাকে না দেখাই, মানে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট না নেই, আমরা জিজ্ঞেস করে আসি যে কি প্রবলেম, কি দেখি ওনার এই হুজুরের সঙ্গে ওনারটা মিলে কিনা। মিলে কিনা। তো সেটাই করা হলো, ওনার কাছে গেলাম। যাবার পর ওই মহিলাটা বলছিল যে যতদূর জানতাম যে উনি নাকি না দেখেই নাম বলে দিতে পারেন, নতুন রুগী যদি চায় না দেখে নাম বলে দিতে পারে। আম্মু আমাকে বারবার বলছিল যে তুই নাম বলবি। তো ব্যাস সেরকমটাই আমি যখন যাই, ওনার বাসার সামনে অনেক রুগী ছিল। তো তার মধ্যে থেকে ফার্স্ট একজনকে ডাকলো, সেকেন্ড আমাকে ডাকলো যে সাদ্দাম ভিতরে আয়। তো আম্মু তো আসলে অবাক। তো ভিতরে গেলাম, তা আম্মু বলছিল যে ও একা যাবে না, আমিও যাব। তো তখন আম্মুকেও যেতে বললো। তো বলার পর বলছে যে কি হয়েছে। আম্মু বলছে যে কি হয়েছে সেটাই যদি জানবো তাহলে আপনার কাছে কেন আসবো, আপনি বলেন কি হয়েছে। তো উনি বলল যে, কিছুক্ষণ বলল যে ঠিক আছে চোখ বন্ধ কর। তো চোখ বন্ধ করা হলো, বলল যে ওর তো ব্ল্যাক ম্যাজিক করা। আম্মু বলল একই কথা বলছেন। সেম। আম্মু বলল যে ওকে ব্ল্যাক ম্যাজিক কে করবে। তা বললো যে ওর, আমি যাই হোক আমি নামটা হাইড করে যাচ্ছি। তা বললো যে আমি এত কথা তো তোকে বলতে পারবো না, আমি যেটা জানি শুধু সেটাই বললাম, এখন বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ তোর উপরে ডিপেন্ড করে। সেটাই বললো যে ঠিক আছে। আম্মু তখন আবার বললো যে তাহলে যেহেতু ওর ব্ল্যাক ম্যাজিক করা, তা আপনি ট্রিটমেন্টটা করেন। তো বললো যে আমি এখন ট্রিটমেন্ট করতে পারবো না, ওর ব্লাডের সঙ্গে জিনিসটা মিশে গেছে, কি মিশে গেছে জানি না। তো ওকে, ওর এখন প্রবলেমটা অনেক বেশি, আরো আগে কেন আসিসনি। আম্মু বললো যে জানি না, যার কারণে আসতে পারিনি। তো বললো ঠিক আছে তাহলে আজকে যেটা করবি, আগরবাতি আর গোলাপ জল বাসায় নিয়ে ছিটায় রাখবি, আমরা রাতে যাবে, মানে রাতে আমরা যাব, মানে ওনাদের যে একটা গ্রুপ আছে জিনের, ওনারা আসবে দেখতে। আচ্ছা। তো সেরকমটাই করা হলো। আর আমাকে বলে দিল যে রাতে ভয় পাস না, যদি কিছু দেখিস মানুষের মতোই ভয় পাস না, এমনও হতে পারে যে তোকে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেওয়া হয়েছে। তো সেটাই করা হলো। আমি আসলে অজু করে গোলাপ পানি ছিটিয়ে এসে ঘুমলাম এবং নিজের কাছে আসলে ভয় লাগছিল। তারপর কখন যেন ঘুমিয়ে গেছে। হঠাৎ করে রাত তখন 3টা বা 3:30 মতো বাজবে এমনটা। একটা জিনিস স্কিপ করে গেছি, উনি বলেছিল যে তোর বাসায় যখন যাব তখন একটা সাউন্ড করে যাব। তো ভালো কথা, তার কথা মতোই রাত্রে এসে ঘুমলাম এবং হঠাৎ করে রাত 3টা থেকে 3:30টার মধ্যে একটা সাউন্ড হয় রাসেল ভাই, যেটা শুনে আমার ছোট বোন, তার রুম থেকে, মানে ছোট বোনের রুমেই সাউন্ডটা হয়, ও দৌড়ে গিয়ে আব্বু আম্মুর রুমে চলে যায়। আচ্ছা। এবং গিয়ে ডেকে তোলে। তো তোলার পর আব্বুও তখন বের হচ্ছিল না, বলল ওকে, যতদূর লাস্টে শুনেছি ওকে বলেছিল যে চুপ মেরে শুয়ে ওঠার দরকার নেই। তো এরপর হচ্ছে ইয়ে হয়, আমি কখন যেন 4টার দিকে 4:30টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং ওয়াশরুমে যাবো তেমনটাই আমি আব্বুকে বললাম। তো আব্বু বলছিল যে আর একটু পরে যা, তোকে তো উঠতে নিষেধ করেছে। তো আমি বললাম যে না, আমার ওয়াশরুম পেয়েছে, আমি ওয়াশরুমে যাবো। তো সেটাই করা হলো, আমাকে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল এবং ওয়াশরুম থেকে যখন আবার বাড়িতে ভিতরে ঢুকি, ওই দিন রাতটা কোনোভাবে চলে যায়। আস্তে আস্তে প্রবলেম গুলো এরপরও বাড়ছে। এর প্রায় 4-5 দিন পরে আবার ওনার কাছে যাই, মানে ওনার উপর যেদিন এসে ভর করে সেদিনই যেতে হয়। তো ওনার কাছে যাই এবং ওনার কাছে যাওয়ার পর উনি বলছিল যে কিরে, রাতে যে গিয়েছিলাম টের পেয়েছিলি, কোনো সাউন্ড হয়েছে, ভয় পাসনি তো? আমি বললাম যে না, ভয় পাইনি। নানা কথা বললো যে তোদের ওখানে এরকম অনেক পুরোনো কালের বড় বড় গাছ আছে, আমি ওই গাছে থাকতাম, এটা সেটা নানা রকম কথা বললো। ওনার কথাগুলোতে রাসেল ভাই অনেক কিছু বিশ্বাস হয়, আমি জানি না ওনার কাছে কিছু আদেও আছে কিনা। উনি যে কথাগুলো বলেছে, কথাগুলো অনেকটাই সত্যি। একদিন এমন হয়েছে, ওনার কথাগুলো শোনার পর আমার কাছে আসলে প্যারানরমাল ব্যাপারগুলো বা এই জিনগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম। তো একদিন নিজেই মনে মনে ভাবছি যে জিন জাতি নাকি মিষ্টি খেতে পছন্দ করে। তা 5টা মিষ্টি আমি ওই ফ্রিজ থেকে নিয়ে একটা প্লেটে করে রেখে বিছানার কাছে রেখে দিয়েছে। আমি মনে মনে ভাবছি ওরা এসে খেয়ে যাক।
এরপর দিন উনি বলছে যে 4-5টা মিষ্টি থেকে আমাদের হয়, যদি খাওয়াইতেই চাস তাহলে বস্তা বস্তা মিষ্টি এনে খাওয়াবি। তো আমি জানি না। তো এটা এরপর থেকে ওনার কোনো ট্রিটমেন্টে আসলে আমার কাজ হচ্ছিল না। উনি বলছিল, বাট আমার কাজ হচ্ছিল না। তারপর একদিন বলল যে আস্তে আস্তে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। ওনার আরেকদিন আমাকে আবার ঢাকাতে নিয়ে এসে যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, তখন আবার ডাক্তার সেম কথা বলে যে কোনো প্রবলেম নেই। এবং লাস্টে ডাক্তার এমন ভাবে একটা কথা বলে, মানে তাদের কথাতে মনে হয় যে মেন্টাল প্রবলেম আমার। তো শুধু তারা ঘুমের ওষুধই দেয়, যেহেতু কোনো কিছু ধরা পড়ছে না। কোনো একটা টাইমে আব্বু আমার প্রবলেম গুলো দেখে চিন্তা ভাবনা করো কি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল কিনা। দেন আমি অনেক কান্নাকাটি করতাম। একদিন শুক্রবার উনি বলল যে তোদের বাসায় যাব আজকে আবার, ওইগুলা উঠাতে হবে, যেগুলা তাবিজ মাটিতে পোতা আছে ওইগুলা উঠাতে হবে। তো ফাইন, সেটাই করা হলো। বাট বললো যে উঠানো হয়ে গেছে, বাট এরপর আমার আর কোনো কাজই হয়নি। এরপর একদিন হুজুরকে বলা হয়, ওই হুজুরকে ফোন দিই। ওই হুজুর বললো যে ঠিক আছে, আমি আবার মাগুরাতে চলে আসছি, আমি কিছুদিন পরে আসছি। তা আমি ভীষণ কান্নাকাটি করি যে আপনার কত টাকা লাগবে, আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি গাড়িতে করে এসে আমি ট্রিটমেন্ট করে যান। তো উনি আমার কান্নাকাটি শুনে উনি বললো ঠিক আছে তোমাদের বাসার অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস বললাম, উনি আসলো এবং উনি আসার পরে আমার রুমে ঢুকলো। মানে বললো যে 7টা কাঁচের প্লেট নিয়ে আসার জন্য। তো তাই করা হলে উনি কাঁচের প্লেটের উপর তদবির লিখলেন আর বললেন যে এই পানিগুলো খেয়ে ফেলবি প্রতিদিন সকালবেলা। এবং উনি নামাজের জন্য বললো যে আমি নামাজ পড়বো, এই রুম থেকে সবাই বের হয়ে যাও এবং সমস্ত লাইট অফ করে দাও। সেটাই করা হলো। হঠাৎ করে উনি নামাজ পড়ছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই মানে উনি গঙ্গায় উঠলেন ভীষণ ভাবে এবং আমার নাম ধরে ডাকছে। তা কিছুক্ষণ পর ওনার রুমে গেলাম, গিয়ে দেখি যে লাইট জ্বালালাম, গিয়ে দেখি যে ওনার হাত গুলা সব বাঁকা বাঁকা হয়ে আছে। তাই আমি বললাম হুজুর আমি টেনে দেই। তো উনি বললো যে না আমাকে টাচ করো না, টাচ করলে প্রবলেম হবে। তো তোমার আব্বু এবং ফার্স্টে বললো তোমার আব্বুকে ডাকো। আব্বুকে ডাকলাম, বললো যে যদি কিছু পাওয়া যায় তাহলে কে তুলবে। তো আব্বু ছিল আর ভাইয়া ছিল। সে বললো যে ঠিক আছে, আমি একটা শাবল আনেন আর একটা ঝুড়ি আনেন, ময়লা ঝুড়ি। সেটাই করা হলো এবং তারা খুঁজতে গেল। হুজুর যেটা করলো সেটা সেটা হচ্ছে উনি অনেক দূর থেকে একটা আয়না নিল এবং আয়না নেবার পর বললো যে কেউ লাইট মারবেন না। এবং আব্বুদেরকে বললো যে আপনারা গিয়ে ওই শাবল দিয়ে খুঁড়তে থাকেন, আমি যেখানটায় বলবো। উনি প্রায় 7 থেকে 8 হাত দূরে ছিল। উনি অত দূর থেকে উল্টা দিকে ঘুরে আয়নার দিকে তাকিয়ে বলছে এখানটাতে খুঁড়ুন। তারপর বললো যে টিউবওয়েলের সামনে ঘুরেন। তারপর বললো যে ওয়াশরুমের সামনে ঘুরেন। খোঁড়া হলো এবং 3 জায়গা থেকে প্রায় সেম 1 হাত করে খোঁড়া হলো। তো বললো যে এই তাবিজ এই মাটিগুলো আপনারা খোঁজেন এবং বিশ্বস্ত লোকজন দিয়ে খুঁজেন। সেটা করানো হলো এবং খুঁজতে খুঁজতে ফার্স্টে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে একটা শামুকটা টেপ দিয়ে মোড়ানো ছিল। এবং সেকেন্ড যেটা আম্মু পেলো সেটা হচ্ছে একটা তাবিজ, যমজ তাবিজ। সেটাও টেপ দিয়ে সেটা পলিথিন দিয়ে মোড়ানো ছিল। এবং তারপরেও আরেকটা থেকে আরেকটা তাবিজ পাওয়া গেল। এবং শামুকের মুখ খুলে দেখা গেল যে শামুকের মধ্যে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আপনার একটা পশুর চামড়া। আর একটা তাবিজের মধ্যে থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমারই কোনো একটা শার্টের সুতা, সেটা 3টা গিট দেয়া। থার্ড যেটা পাওয়া গেল সেটা হচ্ছে একটা গাছ 3 খণ্ড করে কাটা। তো গাছটা শুকায় গেছে। তো হুজুর তখন বলল যে এই তো ওর অবস্থা, এই গাছটা যদি শুকিয়ে যেত তাহলে হয়তো মারা যেত। এবং আপনাদের 3 জনকে মিলেই ব্ল্যাক ম্যাজিকটা করা। এরপর রাসেল ভাই আস্তে আস্তে আমি অনেকটা সুস্থ হই। এখনো কিছু প্রবলেম আছে, অনেকটাই বেটার এখন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত স্টে টিউনড টু রেডিও 58 FM। Yes, the night comes alive with Khalil Puri Holistic Radio 58 FM। আমি রাস্তার আছির সাথে এবং ঘড়িতে সময় রাত 12টা বেজে 35 মিনিট। আর
শুনছি, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন এই মুহূর্তে, এবং যারা লিখছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এমডি আরমান লিখেছেন বাবু ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে। এমডি নাইমুর রহমান আমাদের সাথে আছেন ভাঙ্গুড়া থেকে। এছাড়াও সামিউল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন। অনেক জ্বর তারপরে তিনি শুনছেন। আপনাদের সুস্থতা কামনা করছি। অনেকেরই জ্বর হচ্ছে এই মুহূর্তে, যারা অসুস্থ তাদের সবার সুস্থতা কামনা করছি। রিদিকা তাজরিন ইরা আমাদের সাথে আছেন এবং আমাদের কমেন্ট পড়ার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। তামিম খান, এছাড়াও বিজয় এসপি আমাদের সাথে আছেন। ভূত এফএম আমার কাছে খুব ভালো লাগে, সেটা তিনি লিখেছেন কুড়িগ্রাম থেকে। রিয়েল ফ্রেডি লিখছেন লাশের ঘটনা শুনতে চাই। একটু আগে যে ঘটনা ছিল, সেই ঘটনাটা দুটো বাচ্চা, এবং শুধু দুটো বাচ্চা জীবন্ত ছিল না, তাদেরকে বলা হচ্ছে মৃত। আর তার আগে বাবু ভাই যে ঘটনাটা বলেছেন সেটাও তো, মানে আপনি কোন ধরনের লাশের ঘটনা শুনতে চাচ্ছেন আমি ঠিক জানি না, মনে হয় হসপিটাল রিলেটেড কিছু হবে। আমাদের হাসমত আলী আমাদের সাথে আছেন এবং লিখেন সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইয়াসিন সিরাজ শাফিন মেডিকেলের স্টোরি শোনাবেন কিনা, আমরা শোনাবো কিনা জানতে চেয়েছেন। যদি পাই তাহলে ডেফিনেটলি শোনাবো, যদি না পাই তাহলে বানিয়ে বলতে পারবো না। মহিউদ্দিন সাগর আমাদের সাথে আছেন, চট্টগ্রাম থেকে আছেন তিনি এবং অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন নূর গোফরান তামিদ এবং আমাদের সঙ্গে আছেন ভূতফিল্মের ফ্রিকোয়েন্সি কত 88, আপনি 88 ক্লেম করলেই পেয়ে যাবেন। কিন্তু আপনাকে সেটা জানাবো কিভাবে। আমাদের সঙ্গে আছেন আবিদুল জমানদার অমি এবং তার তিন কাজিন মিলে একসঙ্গে শুনছেন কোচুকের থেকে। এছাড়াও নয়ন হোসেন হাবিব লিখছেন বাবু ভাইয়ের পরে তাদের লাভ সাইন। আমাদের সঙ্গে মোহাম্মদ আলিম আছেন, ভয় লাগছে। ফাহমিদা নিশু আমাদের সঙ্গে আছেন, লিখেছেন রাসিম ভাই হাউ আর ইউ, আই এম ফাইন, এবং আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে, সবসময় আমাদের সাথে থাকেন তিনি, এবং সেটা, এবং তার আজকে বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে। আহমেদ অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশফিক সিয়াম। এছাড়াও তনিমেশ রয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আওলাদ হোসেন। এছাড়াও তৌহিদ রায়হান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান রাজন সহ আরো অনেকে। তো যাই হোক, আমাদের সাথে এখন যারা আছেন তারা নিশ্চয়ই অপেক্ষা করছেন বাবু ভাইয়ের কাছে একটা ঘটনা শোনার জন্য। তো আমরা বাবু ভাই সেকেন্ড ঘটনায় যাচ্ছি, আশা করছি এটাও আপনাদের আগের ঘটনার মতোই আনন্দ দেবে। বাবু ভাই সেকেন্ড ঘটনায় যাই। ওকে রাসেল ভাই, এই যে কাহিনীটা বলবো এটা হচ্ছে রণবীর দার ঘটনা। ওনাদের ঢাকা শহরে খুব একটা মানে অভিজাত এলাকায় একটা বাড়ি ছিল আর কি। আচ্ছা, বেশ বড় জায়গায়, 1 বিঘা জায়গার উপর বাড়িটা ছিল। এন্ড ওনারা ওই বাড়িটাতে থাকতেন। আমাদের দেশে যখন নাকি লিবারেশন ওয়ার হয় তার আগে, যখন নাকি মানে বেশ অস্থিতিশীল অবস্থা, যেহেতু ওনাদের ব্যবসা বাণিজ্য বিদেশে ছিল, আর ওনার বয়স ছিল তখন কম আর কি, লাইক 12-13 কৈশোরে ছিলেন উনি। ওনার বাবাও এইসব সমস্যা দেখে ওনাদেরকে বিদেশে নিয়ে গেছে, ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। তো উনি ইংল্যান্ডে থাকেন, অনেক বছর ছিল ওখানে, এবং ওখানে থাকার পরে একটা সময় উনি ব্যাক করেন বাংলাদেশে। এন্ড দ্যাট ওয়াজ, উনি তখন বিয়ে করেছেন। উনি তখন অলরেডি বিয়ে করে ফেলেছেন। ওনার ওয়াইফকে নিয়ে উনি আসেন বাংলাদেশে, এবং ওনার ফ্যামিলি মেম্বাররাও ছিলেন সাথে আর কি, ওনার মা এন্ড স্টাফ সবাই মিলে ব্যাক করেছেন। তো এসে ওনাদের খুব শখ হয় ওনাদের বনানীর বাসাটাই উঠে। এর মধ্যে বেশ কিছুটা সময় তো পেরিয়ে গেছে, বাসাটা আপনার খালি ছিল, এবং ওনারা শুনতে পায় যে মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষ ওখানে আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীতে পাক সেনারা বাসাটা এসে আপনার ওটা বাসাটাকে দখল করে, ওদেরকে মেরে টেরে, এবং বাসা দখল মানে ওটা তাদের একটা ক্যাম্পের মতো করে নেয়, এবং ওখানে ওরা কনসেন্ট্রেশন করে। ওখানে খুবই একটা বাজে সিচুয়েশন ছিল বাসাটা। যাই হোক, কারণ যখন ওনারা মানে ইনস্ট্রাকশন দেয় ওনাদের কেয়ারটেকারদের যে বাসা সব ঠিক করতে, বাসাটা যখন নাকি পরবর্তীতে পায়, মানে ফার্স্ট যেটা রিকভার করে ওনারা, তখন বাসার মধ্যে যেটা পেয়েছিল যে ওনাদের যে বাসার ভেতরে প্রচুর পরিমাণে মানে লাশ, প্রথম মানে কঙ্কাল টঙ্কাল টাইপের, হাড্ডি টাড্ডি, এবং ওই কিচেনে নাকি পেয়েছিল আপনার একটা কঙ্কাল, সেটা বসানো অবস্থায় ছিল। আচ্ছা, মানে এই ধরনের একটা হরিফিক অবস্থা ওই বাসার ছিল। সেখান থেকে তারা রিকভার করে বাড়িটাকে ক্লিন করে, পরিষ্কার করে, নতুন করে রং করে বাসাটাকে রেখে দিয়েছিল, যেখানে এর মধ্যে আর কেউ থাকেনি। আচ্ছা, ওনারা যখন এসে ওখানে ওঠে, দ্যাট ওয়াজ 1984 বা এরকম সময় ওনারা বিদেশ থেকে এসে বাসা পায়। তো বাসা বন্ধই ছিল, যদিও তারা মানে বাসা পরিষ্কার করতো, হাঁটতো পরিষ্কার করতো। তো যখন এসে ওনারা উঠে বাসাটায়, তখন বলেছে যে ওনারা যখন ঢোকে তখনই নাকি বেশ থমথমে একটা বাসাটার মধ্যে পরিবেশ। বললো যে বাসাটা আমি ছোটকালে যা দেখছি খুব প্রাণবন্ত ছিল,
ওনারা সাইকেল চালাতো লনের পাশে, হ্যাঁ, ছোট সাইকেল নিয়ে চালাতো, বলে যে অন্যরকম একটা পরিবেশ ছিল, হাসি খুশি বাসা, মনে হতো যে বাসাটা কথা বলছে এরকম। বাট যখন উনি ফিরে আসে ওই বাসায়, তখন দেখে মনে হচ্ছে বাসাটা থমথমে, মানে একটা বাসাটাকে পরিবেশ। মানে সত্যি কথা বলতে রাসেল ভাই, এটা আমি নিজেও ফিল করেছি। অনেক সময় অনেক বাসা একটা সময় যে মনে হয় যে বাসাও কিছু বলতে চায় আপনাকে, রাইট। বাড়িরও কিছু একটা ভেতরকার একটা প্রাণ জন্ম নেয় যে বাড়ি আপনাকে কিছু বলতে চায়, হাহাকার টাইপের একটা ব্যাপার। তো রণবীর দা খুব সুন্দর করে কথা বলেন, উনি ঠিক এইভাবেই আমাকে বুঝিয়েছেন ব্যাপার, হ্যাঁ, যে এরকম একটা ব্যাপার ওনাদের বাড়িতে উনি ফিল করেছেন আসার পর। মানে উনি একদমই পছন্দ করছিলেন না বাসার পরিবেশটা। উনি ইনফ্যাক্ট বলেছিলেন ওনার মাকে যে চলো আমরা কোথাও হোটেলে যাই, বা আমাদের যে গ্রামের বাড়ি আছে ওখানে চলে যাই। আচ্ছা। হ্যাঁ, মানে দেশে থাকতেই হবে, বাসা আমরা তো আরোই পাবো ইনশাল্লাহ, এটা ব্যাপার না, আমাদের আরো দু একটা জায়গা আছে যেগুলো আমরা করতে পারবো। বাট ওনার মা রাজি হননি, কারণ এই বাড়িটাই উনি ছেড়ে গিয়েছিলেন, এটাই উনি উঠতে চান আর কি। তো যাক, ওনারা বাড়িটাতে উঠেন, ওঠার পর ওই থমথমে পরিবেশ নিয়ে বাসায় থাকেন। তো রণবিদ্যা যেটা বলেছেন যে প্রথম দিকে উনি যেটা ফিল করেন, উনি যে বেডরুমটাতে উনি থাকতেন ছোটকালে, ওই বেডরুমটাই উনি আবার করে নিয়েছিলেন। আচ্ছা। তো প্রথম দিকে ওনার শুধু মনে হতো, ওনার ওয়াইফও বলেছেন ওনাকে যে উনি বিয়ে করেছিলেন বিদেশি আর কি, তো বলতো যে ওনার ওয়াইফ ফার্স্ট ওনাকে বলে যে রণবীর, somebody is walking, রণ বলতো আর কি ওনাকে, হ্যাঁ, রণ, somebody is walking through your passage at night, is that your mom? তোমার মা কি হাঁটে প্যাসেজে রাতের বেলা? হ্যাঁ, তো ও বলতেছে, উনি উঠে বলতেছে না, আম্মার তো হাঁটার কথা না, এত রাতে আম্মা হাঁটবে কেন, তুমি আম্মাকেই জিজ্ঞেস করো ব্যাপারটা, হ্যাঁ, যে রাতের বেলা কি আম্মা হাঁটে নাকি, ওই ডোন্ট ইউ আস্ক হার, অথবা আমি জিজ্ঞেস করবো সকালে। সো পরদিন মাকে জিজ্ঞেস করছে যে তুমি কি রাতে হাঁটো নাকি, মা বলছে না, আমি রাতে হাঁটি না, প্যাসেঞ্জে হাঁটবো কেন, তোমার রুমের সামনে দিয়ে কেন যাওয়া আসা করবো, মানে আমি হলে তোমার কথা বলতে ইচ্ছা হলো তোমাদেরকে ডাকবো বা কোনো একটা ব্যাপার, অকারণে হাঁটাহাঁটি কেন করবো। তো বলতেছে যে ওনার ওয়াইফ, যে কি নাম ছিল মিস্টার ভুলে গেছি, বলতে যে ও বলতেছে যে মানে কেউ হাঁটে, বলে হতে পারে ওর ঘুমের মধ্যে শব্দ শুনছে সেই। সো বাট কয়েকদিন পরে ওনার ওয়াইফ কমপ্লেনটা আরো বেশি করা শুরু করে। আচ্ছা। যে কেউ আসলেই হাঁটে, এবং কেউ এখান থেকে হেঁটে হেঁটে ওই যে আপনার ওই কিচেনের পাশে যে অংশটা, ডাইনিং বা ডাইনিং এর সাইডে যে এক্সট্রা ট্যাপেস যে জায়গাটা থাকে, ট্যাপেস্ট্রি, ওই জায়গাটার মধ্যে কেউ যে ওখানে পানি ঢালে এন্ড কিচেনেই করে। সো উনি ওনার ওয়াইফকে বলছে, ওয়াই ডোন্ট ইউ জাস্ট গো ওয়াক আপ এন্ড ওয়াক আপ এন্ড গো এন্ড চেক যে আসলেই কে পানি ঢালতেছে। উনি আসলে মানে সুপার ন্যাচারাল বা এইসব ব্যাপার মাথায় ঢুকে নেই, জাস্ট ওনার কাছে অস্বস্তি লাগতো। সো উনি ভাবতো যে হয়তো বাড়িটার ভেতরে এত কিছু হয়েছে, সামথিং ডিজাস্টারাস ওয়েন অন, হ্যাঁ, মানে দুঃখের ব্যাপার স্যাপার হয়েছে, হইতে পারে সেটার কিছু, বাট এরকম কিছু উনি ভাবে নাই। এনিওয়েজ, ওনার ওয়াইফ বলছে, ওনার ওয়াইফও যথারীতি একদিন এরকম স্টেপ শুনছে, এবং উনি ওই রণদাকে জাগায় নেই। সে কি করছে যে আস্তে করে উঠে গেছে, পাশ থেকে উঠে গিয়ে সে দরজাটাও খুলছে, খুলে উনি ফিল করতেছে যে somebody is walking in front, মানে দেখতে পাচ্ছে না, বাট উনি মনে হচ্ছে জাস্ট ওনার দৃষ্টির আড়ালে গেছে, এবং ওই পাশে ওই কিচেনের পাশের ওই জায়গাটায় ঢুকছে। এখন সেও আস্তে আস্তে হেঁটে যে ওই জায়গায় ঢুকছে, এবং যখন ঢুকছে তখন ওনার কাছে মনে হলো যে কেউ একজন ওনাকে খুব শীতল স্পর্শ দিয়ে শরীরের পাশ থেকে চলে গেল, বাট কোনো মানুষ নাই এখানে। মানে উনি জাস্ট লাইক মানুষের পাস করে গেলে যাতে ঠান্ডা বাতাস ফিল করে এরকম, কিন্তু কোনো মানুষ নাই এখানে। উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং উনি তাড়াতাড়ি ফেরত আসে, ফেরত এসে উনি রণদাকে জাগায় জাগায় বলে যে আমার মনে হলো এরকম এরকম। তো সে বলছে তোমার ভুল, তুমি আসছো এই বিদেশ থেকে এসে বাংলাদেশ, তোমার স্যুট পড়তেছে না ফার্স্ট অফ অল, দেন তুমি ইউ হ্যাভ হার্ড যে আমাদের এই বাসার মধ্যে অনেক কিছু হয়েছে, হ্যাঁ, মানে জেনোসাইড টাইপের ব্যাপার স্যাপার অংশ হয়েছে, এখানে ক্যাম্প ছিল, তুমি এইসব শুনে ভয় পেয়েছো, দ্যাটস অল, নাথিং এলস। আর ইংলিশরা একটু মানে বেশি মানে এই সুপার ন্যাচারাল জিনিস বিশ্বাস করে, ভূত ব্যাপারটা ইংল্যান্ডের মানুষের মনে কিন্তু বেশ জায়গা করে নিছে, হ্যাঁ, কারণ ইংল্যান্ড ইজ এ প্লেস অফ জিন, পুরো জিনে ভর্তি ইংল্যান্ড, তো বিশেষ করে লন্ডন সিটিটা পুরাই, ওনাদের ভিতরে এরকম ব্যাপার। তো উনি বলো না ওয়াইফ, তো ওনার ওয়াইফ শুনে, বাট শি বিকেম কেয়ারফুল, সে কেয়ারফুল হয়ে যায় ব্যাপারটাতে, এবং উনি ওনার ওয়াইফ নাকি প্রথম প্রথম হুইসপার শোনা শুরু করে বাসার ভেতরে, যে দূর থেকে কোনো শব্দ আসতেছে, কেউ কথা বলতেছে, এইসব ব্যাপার স্যাপার শোনার পরে একদিন রণদা প্রথম এক্সপিরিয়েন্স করে ব্যাপারটা। রাতের বেলা ওনাদের বাসার একটা জানলার সামনে কাঁঠাল গাছ ছিল, বাট অন্ধকার জায়গাটা। তো উনি ওই রাতের বেলা ওই জানলা ছিল, জানলাটাকে উনি বন্ধ করতে যায়, কারণ ওনার ছিল ওই রুমটার মধ্যে উনি এয়ার কন্ডিশন চালাবে, গরম পড়ছে। তো উনি যখন যায় জানলাটা বন্ধ করতে, ওনার মনে হলো যে ঠিক জানলার মধ্যে কেউ হাত দিয়ে রাখছে, একটা হাতের এতটুকু অংশ জানলার ভিতরে ঢোকানো।
উনি কিন্তু চোখে হাতটা স্পষ্ট দেখছে, আচ্ছা। দেখছে যে একটা হাত। হুম, হুম। উনি চিন্তা করছে কে জানলা ধরে ঝুলতেছে। উনি কি করে, হাতটার উপরে হাত রাখে, এবং এটা একটা মানুষের হাত, অসম্ভব ঠান্ডা, এবং উনি ধরার সাথে সাথে হাতটা স্লিপ করে নিচে নেমে যায়। ও মাই গড। হ্যাঁ, মানে স্লিপ করে ধরে রাখতে পারেনি। উনি দেখায়, উনি চিল্লায় কে কে বলে, এই সেই দারোয়ানকে চিৎকার করে ডাকে, ওখান থেকে লাইট ফেলে, ওখানে কোনো মানুষ নেই, নোবডি ওয়াজ দেয়ার, পুরো জায়গাটা খালি। আচ্ছা। এবং উনি বলে যে এই দোতলার উপরে এখানে কে উঠছে, হুম, হুম। প্রচন্ড চিল্লাচিল্লি করে, বলে না দোতলার উপর করতে, আমার জানলা থেকে উকি মেরে আমাকে দেখার চেষ্টা করছে। আচ্ছা। ওনার ধারণা হচ্ছে যে কেউ একজন ওনার প্রাইভেসি হ্যাম্পার করতেছে, কেউ দেখার চেষ্টা করছে। এন্ড দ্যাট ওয়াজ এ ফিমেল। তখন বলতেছে যে মেয়ের হাত এখানে কিভাবে উপরে এখানে। তো যাই হোক, চিল্লাচিল্লি করে, উনি তখনও কিন্তু ভৌতিক ভাবেন এই ব্যাপারটা, এবং উনি পরবর্তীতে নিজেই একদিন ওই হাতটা আবার দেখছে। দ্যাট ওয়াজ লাইক জানালাটাকে এভাবে ধরে রাখছে, বাম হাত দিয়ে বাঁকা করে। জানালাটাকে বাঁকা করে ধরছে, হুম, হুম। মানে জড়িয়ে ধরার মতো। ধরে ধরছে। উনি সামনে গেছে, যে দেখছে কেউ নাই, হাতও নাই। আচ্ছা। হ্যাঁ, তখন ওনার মধ্যে জিনিসটা নিয়ে একটা মানে আর কি আতঙ্কের সৃষ্টি হয়েছে, ব্যাপারটাকে আসলেই প্যারানর্মাল কিছু। এবং থার্ড দিন রণদা যেটা করে, উনি রুমের মধ্যে ঢোকে, বাসার মধ্যে থেকে বের হয় রাতের বেলা, এবং ওইটা বেরোনোর কারণ হচ্ছে উনি এরকম ফুটস্টেপ শুনে যে কেউ হাঁটে, কেন ওনার ওয়াইফের কথাগুলো ওনার মধ্যেই ফেলতেছে। ওয়াইফ কন্টিনিউয়াসলি উইসপার শোনা বা এরকম দেখতেছে, তো উনি শোনে যে পায়ের শব্দ। উনি ওই আচ্ছা। রুমের দরজা খুলে হেঁটে হেঁটে, যখন দরজা খুলে রাসেল ভাই করিডোরে আসে, তখন থেকে কেউ নাই, বাট উনি ফুটস্টেপ শুনতেছে। হেঁটে হেঁটে যায়, উনি যেখানে এন্ড আপ হয় সেটা হচ্ছে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের মধ্যে উনি দেখে আবছা অবয়ব কেউ বসে আছে সোফাতে, অ্যাজ ইফ লাইক টেলিভিশন দেখতেছে কেউ এরকম, বা টেলিভিশন কিন্তু অন না। রুমের মধ্যে রাস্তার আলো পড়ছে হালকা জানালার কার্টেনের ফাঁক দিয়ে, মনে হচ্ছে যে কেউ একজন বসে আছে সোফায়, ভয়ঙ্কর। ভয়ঙ্কর। এবং উনি ওই মুহূর্তেই ফিল করে যে রুমের টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করছে, অনেকখানি ড্রপ করছে, এবং উনি কিন্তু তখনই ভয় পায়। এবং ভয়ের চোটটা জিনিসটা কি রাসেল ভাই, ওনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। হ্যাঁ, আমার কাছে ভয়ঙ্কর লাগছে। উনি যখন হঠাৎ করে ওখানে দেখার পর না, ওনার চোখ যায় বাম দিকে, ওই কিচেনটা, তখন ওনার মনে পড়ে, ওনাকে তো বলছে এই ঘটনাগুলো, যে এই কিচেনে, ওই কিচেনের মধ্যে একটা বসানো কঙ্কাল পাইছিল, তারা বসে আছে লাইক আসন গেড়ে বসে থাকার মতো, এবং ওনার ওইটা মনে পড়ে, সিরিয়াসলি মনে পড়ে, এবং মনে পড়ার পর উনি খুবই ফ্রিকড আউট হয়। উনি তাড়াতাড়ি চলে আসে, ব্যাক করে রুমে, ব্যাক করে চলে আসে, এবং ওনার ওয়াইফকে বলে, উঠায় বলে যে আসলে ইউ হ্যাভ felt something. I think this is supernatural. Something like that happened. Because আমি গেছিলাম ওখানে যে আমি দেখছি যে একজন বসে আছে। তো রাসেল ভাই কিছু ইংরেজি ওয়ার্ড চলে আসছে, কারণ উনি বলছে ওইভাবেই বলতেছে। একদম ঠিক আছে। সো উনি যে বলে যে এরকম কিছু দেখছি, আমি যে দেখছি সোফার মধ্যে কেউ বসা, সুতরাং আমি তোমাকে যে একদিন বলতাম এটা ঠিক ছিল না, কোনো একটা রং আছে এখানে। তো ফাইনালি ওনার মা, রণদার মা যেটা এক্সপিরিয়েন্স করে, ওনারা সবাই বাসার বাইরে গেছিলেন একটা দাওয়াতে, ওনারা করে কি ব্যাক করে আসেন, এইটা একটা এক্সপিরিয়েন্স। আর তারপরে আর একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যেটা বলতেছি, ওনারা বাসার বাইরে গেছিলেন, ব্যাক করে বাসার মধ্যে এসে ওনারা চলে যান ওদিকে। তো ওনার মা সামহাও কিচেনে গেছেন, কিচেনে যে দেখছে কিচেন লাইট জ্বালানোর আগে কিচেনের মধ্যে হালকা আলো পড়ে আছে, তো উনি দেখতেছে একটা ছায়া মূর্তি দাঁড়ায় আছে, লাইক কিচেনের জানলাটা সেটার কাছে, ওখানে চলে। আর পুরানো মনে বাড়িগুলো অনেক বড় বড় হতো, ওখানে দাঁড়ায় আছে। এবং যখন একটু আলো পড়ছে, উনি তাকে দেখে একটা মহিলা দাঁড়ানো, মহিলাটার মানে মুখটা মানে চুল এলোমেলো ভাবে পড়া। এক সময় ওনাকে জিব্বা বের করে দেখাইছে, জিভ নাই, জিভটা কাটা। আচ্ছা, আচ্ছা। আর মানে মনে হচ্ছে অস্ফুট একটা শব্দ করছে। এইটাতে ওনার মা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। এখানে ওনারা এসে মাকে তখন নিয়ে যায় রুমে, ডাক্তার ডাকে, ডাক্তার জিজ্ঞেস করে কি হয়েছিল, তো উনি তখন কিছু বলতে পারে না। উনি একটা ট্রমার মধ্যে চলে যায়, খুবই স্বাভাবিক। এবং 2 দিন পরে ওনার যখন নাকি নর্মাল উনি ধাতস্থ হয়, তখন উনি বলে যে আমি এরকম কিছু দেখছি, দেয়ার ওয়াজ সামথিং লাইক দিস। হ্যাঁ, এবং তখন উনি স্বীকার করে যে আমার প্রায় মনে হয় যে আমার রুমের আশপাশ দিয়ে কথা বলে কেউ। আর আমি তোমাদেরকে বলি নাই যে হতেই পারে একটা বাসার মধ্যে এরকম কিছু হয়েছে, হ্যাঁ, মানে কোন একটা ব্যাপার স্যাপার মানে কিছু হয়, এটা হতেই পারে। এর জন্য আমি তোমাদের কাছে চুপ করে আছি, আমরা এখানে তো বেশি দিন থাকবো না, আমরা আসছি তো 2-1 মাস থেকে চলে যাবো, সামথিং লাইক দ্যাট। সো আমি জাস্ট কাউকে এটাতে প্যানিক হতে দিতে চাইনি। তো যেটা হয়, ওনাদের বাসাতে একটা বুয়া থাকে, বুয়া ছিল, এবং বুয়া সেগুলো গ্রাম থেকে একটা কাজের মেয়ে নিয়ে এসেছিল নতুন ওনাদের কাজ করার জন্য। এই মেয়েটা একদিন রাতের বেলা বসে আছে, ওনারা তখন বিটিভির অনুষ্ঠান হতো, বিটিভি ক্লোজ হবে এই সময়। সো বিটিভির অনুষ্ঠান যখন ক্লোজ হয়ে যাবে, তার একটু আগে
সে হঠাৎ করে গলা মোটা করে কথা বলা শুরু করে। আচ্ছা, হ্যাঁ, মানে খুব বাজে বাজে গালি দিয়ে, মানে রণদার মাকে সবাই এটা একদম অসম্ভব হ্যাঁ, ব্যাপার। একদম গালি দিয়ে, এবং সে এই কথার মধ্যে সে ইংরেজি ভাষায় কথা বলে, যেটা আরো মানে absurd। অ্যাবসার্ড। এবং আমার কিন্তু বুঝতে হচ্ছে রাসেল ভাই, ইংরেজি ভাষা এবং আমি সে দেখতে পাচ্ছি সেটা। সে উর্দু ভাষায় কথা বলে, আচ্ছা, এবং ওদেরকে বলতে থাকে নিকাল যাও এরকম কথা। এরকম টাইমে আপনার হঠাৎ করে যে কোরআন তেলাওয়াত দেয় না টিভিতে, কোরআন তেলাওয়াত হয়, এটাতে সাথে সাথে মেয়েরা ফেইন্ট হয়ে পড়ে যায়, মুখ দিয়ে ফেনা উঠে তাদের। ভয়ঙ্কর ব্যাপার। এবং ওনারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, মুখ দিয়ে আসছে না কথা, এনিওয়েজ ধর্মাবলম্বী। হ্যাঁ, ধর্মাবলম্বী। ওনারা আসলে ওই সময় আসলে ব্যাপারটা করতে পারেনি, অবজার্ভ করতে পারে নাই। ওনারা কথা বলেন কাকে দিয়ে এই হেল্পটা পাবে বা সামথিং লাইক দ্যাট। তখন ওনাদের মধ্যে ওনার দারোয়ান বলে যে আমরা মসজিদে হুজুর আনতে পারি মেয়েটাকে দেখার জন্য, আপনারা যদি পারমিট দেন। ওই মেয়েটা পুরো অ্যাবনর্মাল হয়ে গেছিল, কাজের মেয়ে। সে হঠাৎ রাগ করে উঠতো, তাকে নিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে বেঁধে রাখা হয়, এবং তাকে নিয়ে তারপর হুজুর এনে কথা বলানো হয়। তো হুজুরের কাছে নাকি স্বীকার করে যে সে একটা, মানে সে ফার্স্টে বলে সে একটা আত্মা, এখানে সে মানে বিভিন্ন টর্চারের মধ্যে, কিন্তু সে পাকিস্তানি আত্মা, এই করছে অনেক কিছু আর কি। বাট হুজুর পরে ফাইন্ড আউট করে এটা একটা জিন। আপনি যেটা সবসময় হ্যাঁ, সেটা হুজুর পরে ফাইন্ড আউট করে জিন, বলে যে এখানে তাকে পজেস করছে এবং তারা পছন্দ করতেছে না তোমরা যেখানে আসছো। এখানে অনেকগুলো জিন আছে, অনেক কিছু এখানে হয়েছে, এবং এই ধরনের ইনসিডেন্ট গুলো যেখানে হয় সেখানেই এই ধরনের জিনিস খুব বেশি চলাফেরা করে। তো তোমাদের বাড়ি আমি বন্ধ করে দিতে পারি, বাট বন্ধ করার পূর্ব শর্ত হচ্ছে যে সেই জায়গাতে ধর্মীয় চর্চা হইতে হবে। হ্যাঁ, তো এখন মানে আমার ওয়েতে যদি চর্চা না হয় আমি কিছু এনশিওর করতে পারবো না। পবিত্রতা রক্ষা করতে হবে। আপনারা যেই ধর্মেরই হন, আপনারা সেই প্র্যাকটিস গুলো করেন এখানে। আচ্ছা, হ্যাঁ, মানে ইটস আপ টু ইউ। মানে আপনারা যেভাবেই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন সেটা সঠিকভাবে করা শুরু করেন। আর আপনাদের এখন এটাই তো, আমি এর থেকে আর কিছু বলতে পারি না, কারণ জিনিসটা টোটালি অদৃশ্য। আপনারা ফিল করতেছেন, কিন্তু এটা তো সঠিক ব্যাখ্যা আপনার। ওই সময়কার আলিমরা কিন্তু অনেক অন্যরকম ছিল রাসেল ভাই। ওনাদেরকে এটাই বুঝান যে এটা আপনারা কিন্তু কাউকে এক্সপ্লেন করতে পারবেন না, কেউ এসে আপনাকে সমাধান দিতে পারবেন না, সমাধান আপনার কাছে। তখন ওনারা বলেন যে আসলে আমরা তো যতটুকু পারি করি, বাট হুজুরকে রিকোয়েস্ট করেন যে আপনি একটু করে দিয়েছেন। তো হুজুর ওনার মতোই বাড়িটা বন্ধ করে দেন। তো ওনারা যে কয়দিন ছিলেন তখনও নাকি বাসার বাইরে অনেক উল্টাপাল্টা হতো। ওনাদেরকে বলে দিয়েছিলেন ছাদে যেতে না, নোংরা কিছু না রাখতে বাসায়, হ্যাঁ, মানে এমন কিছু গর্হিত কাজ না করতে বাসার ভেতরে যেটাতে কোন রকম পবিত্রতা নষ্ট হয়। মানুষ কিন্তু নিজের অজান্তে অনেক গর্হিত কাজ করে ফেলে। হ্যাঁ, যেমন ড্রিঙ্কস করে, এটা অনেক কিছু বলছে, এরকম কিছু করবেন না যেটাতে পবিত্রতা মানে এইটাই কুফর হয়ে যাবে। তখন আমি একটা ভালো জিনিসের জন্য কাজ করলাম, সেখানে আপনি এমন কিছু করবেন যেটা নাকি কুফর হয়ে যাবে, নিষেধ করে। তো ওনারা যে কদিন ছিলেন ওই বাসা, ওনারা এমনি একটু মানুষ হিসাবে ভালো, উল্টাপাল্টা কিছু করতেন না। ওনারা থাকার পর আস্তে ধীরে ওনারা চলে যান। তো পরবর্তীতে উনি অনেক বছর পর আবার বাংলাদেশে ব্যাক করছেন। উনি এখন আছেন, ব্যবসা করেন বাংলাদেশে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটা অনেক ভালো ছিল। এটা নিয়ে আমরা আরো কথা বলবো, যেহেতু এই আওয়ারে আর সময় না, একটা ছোট্ট বিরতি নিয়ে নিব এবং এই ঘটনা নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ, যদিও বাবু ভাই চলে যাবেন, বাট আমি আছি আপনাদের সাথে। স্টে টিউনড রেডিও ফুড তেরিটা ফ্যাম এন্ড ডু ফুড। Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Theory the Fan. ঘুরতে সময় রাত 12:56 আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য মেসেজ এবং সেই সাথে আপনাদের কমেন্ট দিয়ে ভরে গেছে। সেগুলো আমি কিছু পড়ার চেষ্টা করছি। তনিমেশ রয় আমাদের সাথে আছেন। ভূত এফএম জমে উঠেছে মগলা থেকে তিনি শুনছেন। এমডি আওলাদ আমাদের সাথে আছেন তৌহিদ আহমেদ রায়হান। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই। নাইমুর রহমান রাজন আমাদের সাথে সৌদি আরব থেকে আছেন এই মুহূর্তে। শাকিল খান আছেন আব্দুল্লাহ আল সাকিব, এছাড়াও আছেন রকিবুল ইসলাম, আছেন এ এম জে মিসকাত, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আব্দুল্লাহ গাজী খুলনা থেকে শুনছেন। এমডি নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহনাফ আতিফ, এবং তিনি বলছেন স্টোরি দারুণ ছিল। আমাদের সাইদুর রহমান আমাদের সাথে আছেন আব্দুল হাসান,
এম এ এ এম শরীফ আমাদের সঙ্গে আছে ফ্রান্সিস থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন জান্নাতুল আরাফাত এবং বরিশাল থেকে তিনি আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদনান এবং লাভ ইউ ভূত এফএম লিখেছেন অমৃত কুমার ইয়াস আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আশিকুল হক সিয়াম, এছাড়াও আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন খালিদ, এছাড়াও মাজিয়া জাহান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সাইফ খান, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান, আমাদের সাথে মেহেদি হাসানও আছেন, খালিদ আছেন আমাদের সঙ্গে, অরণ্যের সবুজ আমাদের সাথে আছেন, ইয়াসিন শাফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তির পেজ রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মেঘবিহীন আকাশ আছেন আমাদের সঙ্গে। এবং কি বলছেন ভাই, আমার কমেন্ট পড়া হয় না। আপনারা দেখছিলেন যে পুরোটা সময় আমরা ঘটনার মধ্যে ছিলাম এবং খুব অল্প কিছু কমেন্ট পড়তে পেরেছি। আর আপনারা ফেসবুকে দেখতেও পাচ্ছেন যে কতগুলো কমেন্ট জমা আছে, সবগুলো পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের সঙ্গে আছেন বিশ্বজিৎ মজুমদার, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিন রানা, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন তানভীর হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশিক, এছাড়াও শারমিন আখতার মুক্তি আমাদের সঙ্গে আছেন। আবরার মিনহাজুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সম্রাট হুসাইন সোহান, এছাড়াও ফারহান হুসাইন সহ আরো অনেকে। তো আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি লিখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের পোস্ট চাইলে আপনি শেয়ার করতে পারেন, আরো বেশি বন্ধুদের জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাকিব, আমি খিলকিত নিকুঞ্জ ট্যুর থেকে আসছি। জি। তো এর আগে কোন এপিসোডে আমি আমার বাসা নিয়ে একটা ঘটনা বলছিলাম। তো ঘটনাটা তখন এরকম ছিল যে আমরা কোনো কিছু ফিল করতে পারি যে ওয়াশরুমে কেউ যাচ্ছে বা ওয়াশরুমটা আমরা গেলে ওয়াশরুমটা অনেক গরম পাচ্ছি, মানে কেউ ইউজ করে আসছে এরকম পাইতাম। মনে হচ্ছিল যে কেউ একজন ওয়াশরুম ইউজ করে সরাসরি এসে বেডের মধ্যে ঘুমায় পড়ছে, এই টাইপের। বাট রোজার মাসে যেটা হয়েছে যে আমার ফ্রেন্ডরা হচ্ছে 12 তারিখের মধ্যে চলে যায়, যার ডিস্ট্রিক্ট ওরা চলে যায় ঈদ করার জন্য। তো আমার অফিসিয়াল ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য আমাকে এবার ঢাকা ঈদ করতে হয়েছে আর কি। তো আমি 13 তারিখের পর থেকে যেটা ফিল করি যে আমরা যে ফিল করতাম যে কেউ একজন আসতেছে, ডিরেক্ট হয়ে যাচ্ছে, কাউকে কোনো ডিস্টার্ব করতো না। তো আমি 14 তারিখ নাইটে যা দেখি যে আমার রুমটাতে প্রচুর সাউন্ড হচ্ছে। তো সাউন্ডে আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর আমি যেটা দেখি একটা ফেস, যে ফেসটা হচ্ছে এরকম ছিল, খুব ফ্যাকাশি টাইপের একটা ফেস, বাট এটা আমার দিকে করুণ দৃশ্যে তাকিয়ে আছে। তো আমি প্রচন্ড রকম ভয় পাই। তো ভয় পাওয়ার পরে হচ্ছে লাইট অন করে দিই রুমের। তো তারপর কিছুক্ষণ একাই বসে থাকার পর হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করি। তো সেহরি পর্যন্ত ওয়েট করতেছিলাম। তো সেহরি করে আমি আর ঘুমাই না ঘুমাই বসে ছিলাম ইয়ার পর্যন্ত। তারপর যখন আলো ফোটে বাহিরে, তারপর আমি বাইরে একটু হাঁটতে যাই। তো রাসেল ভাই তারপর হচ্ছে যে এইভাবে চলছে যে বিভিন্ন সাউন্ড, কিচেনের সাউন্ড শুনতে পাচ্ছিলাম, প্রচন্ড একা একা ভয় পাচ্ছি। কারণ হচ্ছে বাসায় আমি একা ছিলাম, এই জন্য খুবই ভয় পাচ্ছিলাম। তো তারপর একটা আমার ছোট ভাই, ওর বাসা হচ্ছে কুমিল্লাতে। তো ও বলে যে ভাই ঢাকায় কেন ঈদ করবেন, আপনি চাইলে কুমিল্লা থেকে ঈদের পরের দিনও ঢাকায় ব্যাক করতে পারবেন। তো আমি ওদের কুমিল্লায় চলে যাই ঈদ করার জন্য। তো ঈদের হচ্ছে চাঁদ রাতের দিনে যেটা হয় যে আমি একটু শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হচ্ছে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর কি। তো ঘুম ভেঙে যায়, স্বপ্নে ওই ফেসটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে খুবই ফ্যাকাশি টাইপের একটা ফেস আমার দিকে তাকিয়ে আছে। তো ওঠার পর ও বলছে যে ভাই ওয়াশরুমে যাবেন নাকি, না বললাম আমি পানি খাবো। তো পানি খেয়ে আমি আবার শুয়ে যাই আর কি। তো শোয়ার পর হচ্ছে সকালবেলা ঈদের নামাজ টামাজ পড়ি, কিন্তু আসলে আমার খুব অস্থির লাগতো আর কি। মানে কোথাও আমি মানে স্থির থাকতে পারছি না, মানে কেমন জানি কোথাও মনে হচ্ছে যে রুমে আসছি মানে অস্থির লাগতেছে, বাইরে গেলে ভালো লাগবে, বা বাইরে গেলাম দেখা যাচ্ছে বাইরেও অস্থির লাগতেছে, মানে সব কেমন জানি ফিল করতেছি আমি। তো তারপর আমি ঈদের পরের দিনে আমার ও জায়গাও ভালো লাগতেছে না, তারপর ঈদের পরের দিন ঢাকায় ব্যাক করি আমি। তো আবার সেই অদ্ভুত সেই ভয়ঙ্কর বাসায় আমাকে থাকতে হবে একাই। তো আবার আমি বাসায় থাকা শুরু করলাম। তো তারপর ঈদের 3য় দিন আমি বাসা থেকে আম্মু ফোন দিল যে তুমি তো ঈদে আসলা না, তো আসো। পরে আমি আমার এমডি কে বলি যে স্যার আমার তো খুবই খারাপ লাগছে, সিক হয়ে যাচ্ছি, আর আমার মানে খাওয়ার রুচি খাইতে পাচ্ছি না,
মানে সবসময় একটা আতঙ্কে থাকি যে কখন এই ফেসটা আমি দেখবো। এরকম আর কি। তারপর আম্মু বললো বাসায় চলে আসো। পরে বাসায় যাই। তো বাসায় যাওয়ার পর দেখা যায় যে আমি না থাকলে আমার রুমটা অলওয়েজ লক থাকে আর কি। আমি তো সেই দিন রাতে ডিনার কমপ্লিট করে আমি ঘুমায় পড়ি। তো 12:30টার দিকে আমি আবার ওই ফেসটা দেখতে পাচ্ছি। মানে যে ফেসটা মানে খুবই একটা অদ্ভুত একটা ফেস, যেটা হচ্ছে ওই দিন যেটা আমি আগে যেরকম দেখতাম যে অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে, বাট সেই দিন হচ্ছে আমার রুমটা পুরাটাই একটা মানে ধোঁয়াশি টাইপের হয়ে গেছে। আর ওটা আমার দিকে দেখে হাসছে, যে হাসিটা খুবই একটা মানে উইয়ার্ড ছিল, যেটা আমাকে খুবই ভয় পাইয়ে দিচ্ছে। আমি পরে চিল্লাচিল্লি শুরু করি, পরে আম্মু এসে, তো তারপর আমি সেন্সলেস হয়ে যাই। পরে সেন্স আসার পর দেখি যে বাসায় অনেক লোকজন। তারপর আমাদের পার্শ্ববর্তী হুজুর ছিল মসজিদের, তো উনি আসার পর যেটা বলে যে ওকে কোনো একটা কিছু পজেস করছে খারাপ আত্মা। তারপর আমি আগের ঘটনাগুলো ওনাকে বলি, তো বলার পর উনি আমাকে তাবিজ দেয়। তো দেওয়ার পর হচ্ছে বলে যে এটা তোমার গলায় বা হাতে দেওয়ার কোনো দরকার নেই, বাট তোমার যে রুমে প্রবলেম হচ্ছে ওই রুমের কোনো এক কোনায় রেখে দিবা। তো রাসেল ভাই আমি আমার রুমে রেখে দিচ্ছি, তাবিজটা এখনো আছে। তো তারপর থেকে মোটামুটি এখন সব ইনভারমেন্ট এখন ওকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। আমি আবির হোসেন জনি, গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস। আমি আমার ঘটনাতে যাচ্ছি। চাঁদপুরে আমরা একবার বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমরা ঠিক রাত্রে 11টা বাজে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে জি বলেন। খাওয়া দাওয়া শেষ করে তখন বাজে ঠিক রাতের 11টা। তো যে বাসাটার মধ্যে আমরা আছি ঠিক সামনে ঘরটা একটু উঁচু, তো সামনে একটা খালি মাঠ আছে, তার পাশে একটা মানে অনেক গাছগাছালি একটু ঝোপঝাড় আছে ওইখানে। তো আমরা ওইখানে আমরা গেছি, নিচে যাওয়ার পরে ওখানে যে কথাবার্তা বলছে, আমাদের সবাই ছিল এখানে। তো ওইখানে কথা বলার পরে ঠিক ওই ঝোপের ভেতরে তাকিয়ে দেখি যে খুব বৃদ্ধ একটা মহিলা হাতের মধ্যে কুপি নিয়ে ওর ভেতর দিক দিয়ে আসতেছে। তো এখানে আমাদের যারা যারা ছিল সবাই এই জিনিসটা ফলো করছে যে ওর ভেতর দিক দিয়ে কেউ আসতেছে। তো আসলে এখান দিয়ে আসার মতন কোনো রাস্তা নেই। আমি অবশ্য আমার সাকিকে জিজ্ঞেস করলাম যে সাকি ওই যে ওই পাশ দিয়ে যে মহিলা মানে বৃদ্ধ মহিলাটা আসতেছে, তো ওইখান দিয়ে কি কোনো রাস্তা আছে কিনা। পরে বলতেছে যে না ভাই, এখান দিয়ে তো কোনো রাস্তা নেই। তো যাই হোক, সেই বৃদ্ধ মহিলাটা ওখান দিয়ে আসলো, আসার পরে আমাদের সামনে আসলো। আসার পরে আমার কাছ থেকে রাসেল ভাই সাকি 5 থেকে 6 হাত দূরে, আর যারা যারা সাথে ছিল একটু দূরে দূরে দাঁড়ায় আছে। তো ফলো করছে যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, কিন্তু কার সাথে কথা বলতেছি এটা আসলে ও দেখতে পায়নি। তো উনি যখন আসলো ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদি আপনি কোথায় যাবেন। পরে উনি বলতেছে যে আমাকে দাদি বলবি না, আমি অনেক আগে মারা গেছি। তো আমরা এই জিনিসটা আসলে ফলো করিনি যে আসলে উনি এই ধরনের মানে কথাগুলি কেন বলতেছে। তো যাই হোক, এখন জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন, পরে আর কিছু বললো না। তো কিছুক্ষণ পরে আমাদের সাথে আরো যারা যারা ছিল সবাই একই প্রশ্ন করছে আপনি কোথায় যাবেন, আর কিছু বলে নাই। পরে ওনাকে নিয়ে তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন। পরে উনি সেই আমি সামনে একটা খাল ছিল, তো খালের সামনে একটা বাঁশঝাড় ছিল, তো বাঁশঝাড়ের সামনে মানে খালটার যেখান দিয়ে পানি বেশি ছিল ঠিক ওই পাশ দিক দিয়ে উনি খুব ছোটখাটো একটা বৃদ্ধ মহিলা ছিল। তো উনি যখন ওই বাঁশঝাড়ের ওখান দিয়ে যেতে যাচ্ছে, তো ওইখানে পানিটা ছিল অনেক প্রচুর, হাঁটু সমান পানি হয়ে যায়। তো তার পাশ থেকে যদি যায় তাহলে মানে অনেক কম পানি হয়। তো উনি ওইখান দিয়ে না যেয়ে সে বাঁশঝাড়ের ওই পাশ দিক দিয়ে এত পানির মধ্যে দিয়ে উনি নেমে ওই পাশে চলে গেছে। তো আমরা টর্চ লাইট ধরে ধরে ওনাকে আগা দিয়ে আসলাম। তো উনি ওই পারে যাওয়ার পর আমার সাথে যারা ছিল ওরা বলতেছে যে ভাই ওই পারে জানি 2টা বাচ্চা হাসতেছে। তো আমি বললাম যে কি ব্যাপার, ওই পাশে বাচ্চা করতে আসবে, আমি তো কিছুই দেখতে পারতেছি না। তো বলতেছে যে ভাই আপনি একটু ভালো করে ফলো করেন। তো আমি দেখলাম, তো উনি যখন ওই পানি পার হয়ে ওই পাশে চলে গেল, চলে যাওয়ার পরে উনি একটু পিছনে ঘুরে তাকানোর পরে একটু হাসি দিল। তো
হাসি দেওয়ার পরে তো ওদেরকে আমি বলতেছি তোমরা কই কিছু দেখতেছি না, তো এখানে তো আর কিছুই নাই। পরে ভাই আপনি একটু ভালো করে ফলো করেন। আমি বলি যে ঠিক আছে, এখানে আর বেশিক্ষণ লেট করার দরকার নাই, তো আমরা সামনে চলে যাই। তো এখান থেকে আসে ওইখানে ওনাকে পার করে দিয়ে আসার পরে সামনে আসলাম। আমি কি সাকিকে জিজ্ঞেস করতেছি, সাকি যে আমি যে এখানে দাঁড়া দাঁড়া যে একটা বৃদ্ধ মহিলার সাথে কথা বলতেছিলাম, হাতে কুপি ছিল, তো তাকে কি তুমি দেখছো কিনা? পরে বলে যে না, আমি তো ভাই আপনি কথা বলতেছিলেন কিন্তু আমি তো কাউকে দেখি নাই, এখানে কোনো বৃদ্ধ মহিলা বা এরকম কোনো কিছু ছিল না, আমি তো আপনাদের কাছ থেকে বেশি একটা দূরে না। পরে আমি বলি কি বলে এটা, তো আমাদের সাথে যারা যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে যে আসলে সাকিব ভাই কিছুই আপনি দেখেন নাই। বলেন আমি তো কিছুই দেখি না, আমি তো বেশি একটা দূরে না, হাতে 5 থেকে 6 হাত দূরে। তো এই জিনিসটা নিয়ে সবার ভিতরে একটু ভয় আইসা পড়লো যে আসলে কি হইলো। পরে রাত্রেবেলা সব মানে কেউ রাতেবেলা আর ঘুমাইতে পারেনি। তারপরের দিন সকালবেলা রাসেল ভাই এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম। এই বৃদ্ধ মহিলাটা কোন বাড়িতে থাকে সেই জায়গাটাও খোঁজ করলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যায় নাই। তো এরকম অনেককে জিজ্ঞেস করছি যে এরকম কোনো বৃদ্ধ মহিলা কি এখানে থাকে। পরে বললো যে না, এখানে এই ধরনের কোনো মানুষ তো থাকে না। ওকে, আর রাসেল ভাই আমার ঘটনাটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা অডিও ক্লিপ বলছি, আমরা একটা ইমেইলে যাব এখন, এবং সেই ইমেইলটি যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আশা করছি ইমেইলটি ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ইরফান সাজ্জাদ বলছি চট্টগ্রাম থেকে। স্টুডিও থেকে অনেক দূরে থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব পড়ে শোনাবেন। আমি চট্টগ্রামের আনোয়ারা থানার বারুমচড়া নামের একটি গ্রামে বসবাস করি। বয়স ছিল 11 বছর। বলে রাখা ভালো যে তখন আমি দেখতে অনেক ফর্সা ছিলাম। তাই আমার যখন জন্ম নিয়েছিলাম তখন থেকে আমার বাবা মার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানানোর। যাই হোক, আমার বাবা মার ইচ্ছা অনুযায়ী আমাকে 2009 সালে হাফেজ, এবং হেফজোখানাটি ছিল পটিয়া থানার যে কোনো একটা গ্রাম। আমি গ্রামটির নাম প্রকাশ করতে চাচ্ছি না। যাই হোক, হেফজোখানার ভর্তি হওয়ার 2 মাসের মতো আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু 2 মাস পর বিশিষ্ট মাদ্রাসার রাত্রে যখন আমরা পড়তে বসতাম তখন কারেন্ট না থাকলে হ্যারিকেন জ্বালিয়ে পড়তাম। হঠাৎ একদিন আমরা আগের নিয়মে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ডের বাথরুমে যাবার প্রয়োজন হলে আমি তার সাথে বাথরুমে যাই। বাথরুমটি ছিল মাদ্রাসা থেকে একটু দূরে, আর তখন ছিল ঘুটঘুটে অন্ধকার। আমার ফ্রেন্ড বাথরুমে ঢোকার পর আমি বাইরে তার জন্য অপেক্ষা করি। বাথরুমটির পাশে অনেক সুপারি গাছ ছিল। হঠাৎ আমার চোখে একটি সুপারি গাছের দিকে আমার চোখটা যায়। সেই গাছে যা দেখলাম তাহা অবিশ্বাস্য। আমি দেখলাম একটি কালো ছায়ার শারীরিক ছায়াটি আমার দিকে তাকিয়ে দুলতে দুলতে হাসতে লাগলো, আর আমাকে ভয়ানক সুরে বলতে লাগলো যে আমি তার সাথে যাব নাকি। তখন তো ভয়ে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। ওকে বেশিক্ষণ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ওখানে আমি বেহুশ হয়ে যাই। হুঁশ ফেরে আমি বাড়ির মধ্যে শুয়ে আছি, কিন্তু বাড়িটাকে ঠিক চিনতে পারছি না। যাই হোক, আমি শোয়া অবস্থায় আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছে নিয়ে এসেছে। জিনিস দেখে অবাক হলাম যে মেয়েটি আমার সামনে আসার সাথে সাথে চারিদিকে কেমন যেন আলোয় ভরে গেল। তখন আমার মনে পড়লো যে আমার ফ্রেন্ডের মুখে শুনেছিলাম গাছ থেকে কিছু না খেতে চেষ্টা যায় চলে গেল, এবং সাথে সাথে বাড়তি আপনার অন্ধকার হয়ে যায়। আমি ভয়ে ঝুলে ঝুলেছি। বাড়িটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলাম। এক সময় বাড়িটা থেকে বেরও হলাম, কিন্তু বাড়িটা থেকে বের হওয়ার পর আমি আরো অবাক হলাম। বাড়ি যেতে চাই। মেয়েটি আমাকে এত মিষ্টি সুরে বলল যে যেটা ভাষায় প্রকাশ করার না। মেয়েটির উত্তর শুনে
আমাকে বললো যে এখানে থেকে গেলে হয় না। আমি বললাম না, আমার আব্বু আম্মু নিশ্চয়ই আমার জন্য কান্না করছে, আমি ওদের কাছে যেতে চাই। মেয়েটি বলল ঠিক আছে, আমি তোমাকে অবশ্য আমি তোমাকে আমার সঙ্গে দেখা করছি। তার সঙ্গে আমি বলেছি, ফার্স্ট কি যাই হোক, আমি আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে খেতে আমার সব মনে পড়ে গেল। বললাম যে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাও, যে আমার একটা মামা আছে, ওনাকে কল করতে, উনি খবর পেয়ে দ্রুত আর বাড়িতে আসলে তাবিজ দিলেন। ওই তাবিজটা যতদিন আমার কাছে ছিল আমি ভালোই ছিলাম। তাবিজটা যেদিন হারিয়ে ফেলি, ওই দিন থেকে রোজ ওই মেয়েটি আমার স্বপ্নে এসে কথা বলে, যে মেয়েটির সাথে আমি দোলনায় তুলেছিলাম। হঠাৎ কিছুদিন পর ওই মেয়েটি, পরে জানতে পারলাম আমার মামা সবকিছু হাজিরার মাধ্যমে জানতে পেরেছিল। সেই জন্য আমার মামা ওই মেয়েটির আমার কথা ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই, এবং বিশেষ করে ধন্যবাদ যে আমাকে আমার এই ঘটনা পাঠাতে উৎসাহ দিয়েছিল। যে ইসমাতুন তার কথা বলেছেন, ইরফান সাজ্জাদ, চট্টগ্রাম আনোয়ারা, চড়া, ফোন নাম্বার শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি সোহাগ আকন। আমি ঢাকাতেই থাকি, একটা প্রাইভেট টিভি স্টেশনে কাজ করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই রেকর্ড করে পাঠালাম। যদি ঘটনা পছন্দ হয় তো প্লে করে শোনাবেন। তো ঘটনা হচ্ছে, আমি 2007 থেকে 9 পর্যন্ত কুয়ালালামপুরে ছিলাম, মালয়েশিয়াতে। ওইখানে কুয়ালালামপুরে থাকা অবস্থায় আমি একটা কোম্পানির সুপারভাইজার ছিলাম। তো একটা 65 ফ্লোর বিল্ডিং আছে কুয়ালালামপুরে, শহরের কাছেই একদম। ওই ভবনের 48 তলাতে আমাদের একটা সাইট চলছিল, মানে একটা কাজ চলছিল ওখানে। আমি ওখানে ডিউটিতে ছিলাম। তখন ওই কাজ করা অবস্থায় আমার লাঞ্চ টাইমে, যখন আমরা লাঞ্চ করে সবাই একসাথে, অন্যান্য যারা কাজ করতে হয় সবাই লাঞ্চ করে আমরা 1 ঘন্টা রেস্ট নিতাম। তো রেস্ট করা অবস্থায় স্বপ্নের মধ্যে, আমি ওই রেস্ট করার মধ্যে একটু ঘুম এসে যেত। ওই ঘুমের মধ্যে আমি প্রায় স্বপ্নে দেখতাম অদ্ভুত প্রাণী, একদম অদ্ভুত রকমের একটা প্রাণী আমার উড়ে এসে বুকের উপরে বসতো। বসার পরে ওনার সামনের একটা দাঁতকে ও, মানে ও ঠোঁট দিয়ে, মানে খুঁচে বা বলেন কামড়িয়ে বলেন, যেভাবে হোক ও ওটা খেয়ে ফেলা বা ওটা উঠাই নেওয়ার চেষ্টা করতো সবসময়। এরকম অনেকদিন আমি, মানে স্বপ্নে এই জিনিসটা দেখে আর খুব, মানে ই হয়ে জেগে উঠলাম। জেগে উঠে খুব হয়ে যেতাম, ইতস্তত হয়ে যেতাম যে কি হলো, কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম, কিভাবে কি। তো রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে জাস্ট এর কিছুদিন পরে ওখানে কাজও শেষ হয়ে যায় আমার। আমি বাইরে একটা অন্য কাজে ছিলাম। কাজের মধ্যে আমার চট করে যে দাঁতটা নিয়ে আমি স্বপ্নে দেখতাম, ঠিক ওই দাঁতটাই আমার ওখান থেকে অ্যাক্সিডেন্টলি মানে উঠে যায় ঘর থেকে। ওখান থেকে মানে দাঁতটা উঠে যায় আর কি। আমি ওই স্বপ্নের সাথে আমার এই জিনিসটার আমি আসলে মানে কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না, তাই ঘটনাটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করলাম, যদি ভালো লাগে প্লে করে শোনাবেন, কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। Mood FM, the night.
কামসুল। কমেন্ট আছে কিছু তার আগে বা ঘটনাটাকে আগে প্রাধান্য দিয়েছি সেটা আমরা ঘটনায় যাচ্ছি সময় থাকলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি রায়হান আহমেদ রাকিব। আমি কদমতলী থানার অন্তর্গত বেরাত। তো আমার ঘটনা আজকেই ঘটেছে। আজকে সকালে আমরা কিছু ফ্রেন্ড মিলে এবং কিছু মানে বড় ভাই মিলে আমরা একটা জায়গায় ঘুরতে যাই। তো এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত কপোতাক্ষ নদীর ওপারে বিআইডব্লিউটি এর একটা পরিত্যক্ত ডকইয়ার্ড রয়েছে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এবং সেখানে আগে জাহাজ তৈরি হইতো। এখন আপাতত ওই ওয়ার্কশপটা বন্ধ আছে। তো আমরা আজকে সকালবেলা সেখানে যাই, মানে কৌতূহল নিয়ে। আমাদের অনেকেই ইনফরমেশন দিয়েছে যে এখানে নাকি মানে একটা অশরীরী ব্যাপার হয়। তো আমরা সেই কৌতূহল নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমাদের প্রথমে দেখা হয় ওই ঘটনার ওই স্থানের প্রহরী, যিনি নেপালের বংশোদ্ভূত বাহাদুর ভাই। তো উনি আমাদের যে ইনফরমেশন দেয় যে এখানে আগে জাহাজ তৈরি হতো এবং ব্রিটিশ অনেক অফিসার এখানে বসবাস করত। তাদের বাংলো ছিল এখানে, যেগুলো এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো তাদের কেউ কেউ বাংলাদেশে মারা যায় এবং তাদেরকে এখানে কবর দেওয়া হয়। তো তাদের মৃত্যুর পরে এখানে প্রবলেম গুলো আসলে শুরু হয়, যে ওয়ার্কশপে মানে হঠাৎ করে গভীর রাতে মেশিন চালু হয়ে যায়, অথবা মাঝে মাঝে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছে, এবং যদি প্রহরীরা ঘুমিয়ে যায় তাদেরকে জাগিয়ে দেয় বিভিন্নভাবে ভয় দেখিয়ে বা নানাভাবে। তো আমরা ঘটনাগুলো শোনার পরে আমরা আমাদের 4-5 জন মিলে আমাদের যারা ছিল, সাকিব ভাই ছিল, জনি ভাই ছিল, এবং আমরা অনেকে একসাথে ভিতরে যাই। যাওয়ার পরে 3টা মেশিন ঘর আমরা চোখে পড়ে, সেখানে লেখা স্মিথ মেশিন ঘর, উইলিয়াম মেশিন ঘর, এবং আরেকটা নাম খেয়াল করিনি। তো আমরা মেশিন ঘরের সামনে দিয়ে হাঁটার সময় দেখলাম যে অনেক মোটা একটা গেট মেশিন ঘরের, এবং অনেক বড় একটা তালা ঝুলানো। সেখানে অনেক বিকট শব্দের গেটটা নাড়াচাড়া হচ্ছে। তো আমাদের সাকিব ভাই সেখানে থেমে যায় বলে যে এখানে হয়তো কিছু একটা হচ্ছে, আমরা একটু দাঁড়ায় দেখি। তো আমরা সবাই দাঁড়াইলাম, এবং তখন ওইদিকে ওই এরিয়াতে কোনো বাতাস ছিল না, কিন্তু তারপরেও মানে গেটটা বিকট শব্দ করে নাড়াচাড়া করতেছে। আমরা একটু ভয় পেয়ে যাই। তারপর আমি আবার সাকিব ভাইকে বললাম, ভাই এটা হয়তো বাতাসেও নড়তে পারে, কিন্তু আসলে তখন কোনো বাতাসই ছিল না। তো এই ভেবে সাকিব ভাই বললো যে ঠিক আছে, আমরা একটু সরে যাই, সরে গিয়ে দেখি যে প্রবলেমটা আসলে কি। যখন আমরা সরে গেলাম, একটু দূরে আড়াল হলাম, কোনো শব্দ আর হচ্ছে না। তারপরে আমাদের দারোয়ান যে বাহাদুর ভাই ছিল, তিনি বললেন যে ভিতরে আরো কিছু বাংলো আছে, ওইটা আপনারা দেখেন। তো আমরা ওই দরজাটার দিকটা থেকে সরে গিয়ে বাংলোর দিকে একটু গেলাম, গিয়ে বাংলোটা দেখে আসার টাইমে সাকিব ভাই বললো যে আমরা আসলে গেটের ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু চিন্তিত, দেখি এখানে আসলে ঘটনাটা হচ্ছে কি। তো এই ভেবে সাকিব ভাই আমরা 2টা টিম ভাগ হয়ে যায়। ভাগ হয়ে একটা টিম এক রাস্তা দিয়ে যায়, আরেকটা টিম আমরা গেটের সামনে এসে আবার একটু দাঁড়াই, এবং দাঁড়ানোর সাথে সাথে গেটটা আবার নড়াচড়া শুরু করে। তখন আমাদের মধ্যে একজন হৃদয় ভাই ছিল, হৃদয় ভাই বলে উঠলো যে আমরা আসাতে কি আপনি বিরক্ত নাকি, এখানে কি কেউ আছেন, থাকলে একটু সাড়া দেন। তো দরজাটা আবার একটু নাড়া দিল। নাড়া দেওয়ার পরে হৃদয় ভাই তখন বললো যে আমরা কি আপনাকে বিরক্ত করতেছি, যদি আপনি বিরক্ত হন তাহলে দরজা নাড়া দেন, আর না হলে দরজা নাড়া দিয়েন না। তো দরজা তখন ওই মুহূর্তে আর দরজা কোনো নাড়া দেয়নি, তালাও নড়েনি, কোনো শব্দ হয়নি। তখন হৃদয় আবার বললো যে আপনি কি এখানে একাই থাকেন নাকি আরো অনেকেই থাকে। তো সাথে সাথে 3টা ওয়ার্কশপ পাশাপাশি যে ছিল, 3টা দরজা জোরে শব্দ করে নাড়া দেওয়া শুরু করেছে, এবং এরপরে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই, এবং আমরা ভয় পেয়ে এখান থেকে সরে আসি। তখন বাহাদুর ভাই যেটা বললো যে আমরা আসলে যে এখানে কিছু একটা আছে, আমরা এটা উপলব্ধি করতে পারি, এবং এখানে তারা কারো কোনো ক্ষতি করে না, এরা এখানে এইভাবেই থাকে। এবং আপনারা সেটা ভিডিও নিয়েছেন? হ্যাঁ, আমরা সেটা ভিডিও আমাদের মোবাইলে। আপনার সঙ্গে আপনার টিম মেম্বার আছে আরেকজন, আমরা তার কাছে চলে যাই। আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাসার কোথায় সেটা বলেন একটু প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসছি বাসাবো থেকে, সবুজবাগ থানার অন্তর্গত এলাকা। আমি এই টিমের একজন মেম্বার। তো
আমার যে ঘটনাটা ছিল সেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের চাঁদপুরে। জি। চাঁদপুরে আমরা সবাই যাই বেসিক্যালি, সেখানে তখন রাহান ভাই ছিল না। সাকিব ভাই, আমি, জনি ভাই, কালাম ভাই যিনি আসেন আজকে, তারপর মাহমুদ মামা, সবাই যায়। তো সেখানে যাওয়ার পর আমরা আসলে বিষয়টা কি, আমরা সব জায়গায় ঘুরতে একসাথেই যাই, আমাদের একটা মানে বন্ডিং হয়ে গেছে। তো সেইখানে আমরা যখন ঘুরতে যাই আমাদের একটা মানে ভিতর থেকে সবারই একটা জিনিস কাজ করে যে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে, যে আমরা একটু সার্চ করতে চাই, মানে এটা আমাদের একটা ইচ্ছা, মানে কৌতূহল। তো সেখানে যাওয়ার পর যখন আমরা একটা ঘটনা শুনলাম যে অনেক বছর আগের দুইটা পুরাতন কবর, স্বামী স্ত্রী, তারা মানে ওই পরিত্যক্ত কবর ওইখানে, মানে শুধু ওই দুটা কবর এবং আরো কতগুলো বাচ্চা মারা গিয়েছে, তাদেরকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এবং ওইখানে একজন ফাঁসি দিয়ে নাকি মারা গেছে, একটা মেয়ে, যেটা আমরা শুনছি ওই গ্রামেরই একজন প্রত্যক্ষদর্শীর সাথে বাসিন্দা। তো শোনার পরে আমরা ডিসিশন নেই যে আজকে রাত্রে ওইখানে যাব। আর আরেকটা বিষয় রাসেল ভাই, আরেকটা জিনিস আমাকে মানে আমাদেরকে বলা হয়েছিল যে ওই কবরটার পাশে যখন একটা গরু, গ্রামে তো গবাদি চাষ হয়, এই গরু বেঁধে রেখে আসা হয়েছে। তো আপনার সেইখানে ওই গরুটাকে নাকি ঠিক সন্ধ্যার সময় একদম মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে, মানে মাথা থেকে শুধু তার পিঠের অংশটুকু দেখা যাচ্ছে, বাকিটা তার মাটির নিচে। এটা প্রত্যক্ষদর্শী গ্রামের বাসিন্দা এবং এটা অনেকেই বলছে যে ওই জায়গাটা খারাপ, ওই জায়গাটায় যায় না। তো আমরা ডিসিশনে আমরা রাত 12টায় যাব। তো আমরা যাওয়ার পরে যে জিনিসটা আমরা ফিল করতেছিলাম যে পাথর পড়তেছিল, ওই জায়গাটায় অনেক বাতাস হচ্ছিল, অনেক ঝড় তুফানের মতো দেখা যাচ্ছিল, মানে অনুভব ফিল করতেছিলাম আমরা। কিন্তু আমরা যেটা ফিল মানে দেখতেছি যে আমরা যে জায়গাটায় আছি ওই জায়গাটাই শুধু বাতাস আর ঝড়ের মতো হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। তো ওইখানে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর, ঘোরাঘুরির পর একটা বাঁশ ঝাড়ের থেকে অনেক শব্দ আসে বিকট, আর দুইবার সম্ভবত গাছে থেকে কিছু পড়ে। তো এখানে একটা নোটিস করি যে গাছে থেকে যদি কিছু পড়ে সেটা অবশ্যই ফল গাছ হইতে হবে, কিন্তু ওইখানে কোনো ফল গাছ নেই, ওইখানে শুধু বাঁশ ঝাড়। সেখান থেকে কি পড়তে পারে, একটা ইটের মতো শব্দ হয়েছে পড়ে। তো সাডেন আমরা এটা ইগনোর করে আমরা চিন্তা করি যে আমরা যেহেতু এখানে 6-7 জন আছি, হয়তো আমাদের সামনে কিছু ফেস হচ্ছে না। তো আমরা চিন্তা করি কিছু লোক বাঁশঝাড়ের দিকে চলে যাব, কিছু লোক এদিকে থাকবো। তো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি, সাকিব ভাই আর কমল ভাই ছিল। তো সেখানে হয়েছে আমরা কবরের পাশে যেইখানে গরুটাকে মাটির নিচে নিয়ে ফেলা হয়েছে সেইখানেই আমরা অবস্থান করতেছিলাম। তো সেই অবস্থায় সাকিব ভাই ভিডিও করতেছিল আর কি, যে দেখা যায় কি জানা, অনেক সময় খালি চোখে আসে না, অনেক সময় ক্যামেরা আসে, বা ক্যামেরা আসে না খালি চোখে আসে, এটাই এর জন্য ভিডিও করতেছিল। তো ভিডিও করতেছিল ওই পর্যায়ে কমল ভাই, আমি ছিলাম একদম পিছনে। কমল ভাই সাকিবের সামনে থেকে জাস্ট ঘুইরা আইসা আমার মাঝখান দিয়ে, মানে একটু বামে এসে দাঁড়ানোর সাথে সাথে ওনার বাম হাত ধরে হ্যাচকা টান দিয়ে ফেলে দিয়ে তার হাত, যেই হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে সেই হাতটা উপরে বোঝা যাচ্ছে যে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি লাফ দিয়ে তাকে ধরলাম, খুবই আতঙ্কিত ছিলাম, খুবই ভয় ছিলাম, কি ডিসিশন নিবো, কি করবো বুঝতে পারতেছিলাম না। আমি সাথে সাথে লাফ দিয়ে ধরি। তো ধরে ওনাকে আমি অনেকটা, দেখা গেছে 3-4 সেকেন্ডের একটা ওনার সাথে আমার টানা হেঁচড়া হয়, যেই টানতেছিল। তো যাক, শেষ পর্যন্ত ওনাকে আমরা রাখতে পেরে দেখি উনি উঠে অনবরত বমি করতেছে। আমরা মাথায় পানি দিচ্ছি, দোয়া দুরুদ যা জানি, আল্লাহর কালাম যা জানি সবগুলো পড়তেছি, ফু দিচ্ছি, নিজেকেও সান্ত্বনা দিচ্ছি, নিজেরও কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তো ওই অবস্থায় দেখলাম ওনার যে হাতটা ধরে টান দিছে সেই হাতের কিছু অংশের শার্ট, যে শার্টটা পরা ছিল সেটা ছিঁড়ে নিয়ে গেছে, মানে টানটা এমনই দিয়েছে। তো এটা দেখে আমরা অনেক অবাক হই। সেখানে আমরা শার্টটা সাথে সাথে পরায় ফেলি, কারণ আমরা চাই না কোনো অশারীরিক কোনো কিছু, বা দেখা গেছে জিন যে জিনিসটা, এটা মানুষ যতই বলুক পেতনি, ভূত, আত্মা, প্রেতাত্মা, এগুলো জিনদেরই এক নাম। যেমন ইফরিত জিন হচ্ছে আপনার এই খারাপ জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, এটার উপরে কোনো শক্তিশালী জিন হয় না, ওর নাম হচ্ছে ইফরিত। তো এগুলোরই এক একটা নাম দেয়। তো সাডেন যখন ওনাকে আমি মানে ধরে রাখছি যে ওনাকে যেন আর কোনো ক্ষতি না করতে পারে, তো সেই মোমেন্টও আরেকবার টান দেয়, এবং ওই টানটাও এত জোরালো ছিল যে আমাকে সহ ফেলে দেয়, মানে টান দিয়ে ফেলে দিয়ে চলে যায়। তো এই জিনিসটা যখন হচ্ছে তখন আমরা ডিসিশন নেই যে না, আমরা এখানে আর থাকবো না, আমরা যেটা বুঝে গিয়েছি। আমাদের অনেক ভয় করতেছিল সেই টাইমে, মানে আমরা কি করবো আমরা বুঝতে পারতেছিলাম না, পথ হারাও ফেলছিলাম।
পরে আমি সাকিব ভাই যেহেতু আমাদের সাথে ছিল, আমি বলছি ওই 4 জন যেখানেই আছে, 4 জন একসাথে আছে, আসতে পারবে, আমাদের সংখ্যাটা বেজে 3 জন, আমাদের প্রবলেমটা বেশি হইতেছে। আর ওদের যদি প্রবলেম হতো ওদের আওয়াজ আসতো, আমরা এখানে আওয়াজ করতেছি, ওরা হয়তো আওয়াজও শুনতেছে। তো আমরা এখান থেকে যতটা পারি তাড়াতাড়ি চলে যাই। তো ওই চলে যাওয়া অবস্থায়ও আমাকে একবার টান দেয়, যেটা আমার ডান হাতে, ওনাকে আমি বাম হাত দিয়ে ওনার ডান হাত ধরে রাখছিলাম, আমার ডান হাত ধরে টান দেয়, এবং টানটা এরকমটা আমার ফিল ছিল যে একদম শীতল পরশ, মনে হয় যেন মাত্র ফ্রিজের মধ্যে কেউ 1 ঘন্টা ছিল, ওইখান থেকে হাতটা এসে আমাকে ধরলো, ধরে একটা টান দিল, টান দেওয়ার পর আমার হাতের সাথে 3টা আঙ্গুলের ছাপ বসে যায়, এই জায়গাটা 3টা আঙ্গুলের ছাপ বসে যায়। তো আমরা সাথে সাথে বের হয়ে ওইখান থেকে আর কি চলে আসি। এই ছিল আমার ঘটনা। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব, আমাদের কিছু কমেন্ট আছে, যে কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। তার আগে জানিয়ে দিই, আমাদের যদি আপনারা ইমেল পাঠাতে চান, অর্থাৎ আপনারা ঘটনা পাঠাতে পারেন লিখে, বা অডিও ক্লিপ তৈরি করে সেটাও পাঠাতে পারেন। আপনি আপনার ফোন দিয়েই আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন মেইলের সাথে। এবং সেই জন্য যেটা আপনার করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm, which is BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন। এবং এই একইভাবেই আমি যে নিয়মটা বললাম সেই নিয়ম অনুযায়ী, আর আপনাদের ঘটনার জন্য সবসময় আমরা অপেক্ষা করি। ভালো ঘটনা থাকলে অবশ্যই পাঠিয়ে দিবেন। আমাদের দুটো পেজ রয়েছে, যে দুটো পেজে আপনি এসে আমাদের যে আমাদের যে পোস্ট গুলো রয়েছে সেই পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন। আমাদের একটি অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.40 and www.facebook.com/bhotfm.russell। আমি দেখতে পাচ্ছি এমডি শিহাব ইসলাম আমাদের সাথে ফ্যামিলি সবাই মিলে শুনছেন, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি লিওনার্দো ফ্রান্সিসকো, খুব ভালো লাগছে। স্বাধীন রহমান আমাদের সাথে বগুড়া থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান চৌধুরী, শেষ স্টোরিটা ভালো হয়েছে। নাসিফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সোহাগ, সামিউল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, অরুণ শাহরিয়ার আমাদের সাথে আছেন, ফারহান জিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি নাইম ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন, আনাস মোহাম্মদ, শাহেদ আহমেদ জিনাদা থেকে আমাদের সঙ্গে আছেন, সফল হাসান আমাদের সঙ্গে আছেন, বাসাবো থেকে আছেন তিনি আমাদের সঙ্গে। আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই ঘটনা পাঠাচ্ছেন ইনবক্স করে। আমি বলবো যে আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠান, সেটা আমাদের জন্য বেটার। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm, যেটা একটু আগেও বলেছি আপনাদেরকে। মিয়াদ সরকার আমাদের সঙ্গে আছেন, আলমগীর হোসাইন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও তাসনিম সাইম, সাকিব, রিয়েল ফেরারি আমাদের সঙ্গে আছেন, পলাশ বাড়ি থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পলাশ বালা, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, বাপ্পি রহমান আমাদের সঙ্গে আছেন, শরীফুল আলম শাকিল। এছাড়াও আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, চঞ্চল কুমার রয়, ফারহান আমাদের সঙ্গে আছেন, আহসান হাবিব, এবং তারা 3 জন আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আলম সর্দার, শান্ত হাসান আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা, তিনি বলছেন যে ওয়ার্কশপে যে ঘটনাটা, সেই ঘটনাটা তার কাছে একদম ভালো লাগেনি, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিনুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এই পেজে। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, আর একটা ইমেল শুনতে চাচ্ছেন তিনি, দেখি যদি সময় পাই তাহলে ডেফিনেটলি শোনাবো একটা ইমেল। তানভীর আহমেদ রাসেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আতিকুর রহমান আতিক আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই। তো আমাদের যে রেডিও ফুর্তির পেজ রয়েছে সেই পেজটা তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছি আছেন। সেই পেজে যারা আছেন তাদের যে সমস্ত কমেন্ট, সেই কমেন্ট গুলো নিয়ে একটু পরে ফিরে আসতে, তার আগে ছোট একটা বিরতি নিচ্ছি, আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে, তারপরে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি and ওয়েলকাম ব্যাক। চমৎকার ঘটনার শেষে যে ঘটনাটি ছিল, সেই চমৎকার ঘটনা ছিল,
বলবো বলেছিলাম কিন্তু সময় হচ্ছে না। বাট ঘটনাটা খুব চমৎকার ছিল। আমি দেখছিলাম যে বাবার সামনেই বসে থাকা অবস্থাতে তার গুজবাম্প হচ্ছিল। কানিজ ফাতেমা উর্মি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এবং তিনি বলছেন প্রোগ্রাম অনেক ভালো লাগে এবং ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন এমডি মেহেদী হাসান সানি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ওসমান সাদি, আমাদের সঙ্গে আছেন শরীফুল আলম শাকিল আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমির খসরু মোহাম্মদ ইমন আমাদের সঙ্গে আছেন, ভিভিএস ইয়াসিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আতিকুর রহমান আতিক আছেন আমাদের সঙ্গে, শরীফুল আলম আমাদের সঙ্গে আছেন, অ্যালেক্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই এবং যাদের নাম পড়া হয়েছে তারা তো তাদের তো নাম পড়েই ফেলছি, ওনাদের একটু সুযোগ দিবেন প্লিজ আপনারা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যাই হোক অনেকেই যাদের নাম পড়া হয়েছে তারাও কমেন্ট করতেই আছেন, সুতরাং ওনাদের গুলো পড়তে পারছি না। আমি রিয়েলি সরি ফর দ্যাট। আমি ঘটনায় চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরেকবার, তারপর আপনার ঘটনায় যাবেন। হ্যালো, আমি সাদ্দাম খন্দকার ফ্রম উত্তরা। রাসেল ভাই, আমি এখন যে স্টোরিটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দিতে ঘটা একটি ঘটনা। ঘটনাটা শুভ এবং রাহুল কালেক্ট করে এনে দেয়। আসলে ঘটনাটা যার সঙ্গে ঘটেছিল তিনি কোনোভাবেই স্টোরিটা বলতে চায়নি। সো ঘটনাটা ঠিক এরকম ছিল। যার স্টোরি তার নামটা হচ্ছে হাফিজুল। তা ওনার কোন একটা টাইম মনে হয়েছে যে উনি এই আধ্যাত্মিক জিনিসগুলো নিয়ে একটু কাজ করবে। তো ঠিক সেরকম একজন শেখার জন্য সেরকম একজন মানুষকে বা হুজুর কবিরাজকে তিনি খুঁজে বের করেন। তো তিনি তার কাছে গিয়ে বলেন যে আমাকে একটু শেখান। তো তিনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না এবং তিনি বলছিলেন যে তুমি এগুলো শিখতে গেলে তোমার অনেক প্রবলেম হতে পারে। সো সে নাছোড় বান্দা, সে না শুনে মোটামুটি আসবেই না। মানে একটা রাত এমন হয়েছে যে এক রাত তিনি তার বাসার সামনে কাটিয়ে দিয়েছেন। এটা দেখে ওই কবিরাজটার মনে হয়েছিল যে না, ও হয়তো বা সত্যিই শিখতে খুব আগ্রহী। সো তাকে ট্রেন করা স্টার্ট করেন এবং তিনি ফার্স্ট তাকে যেটা বলেন সেটা হচ্ছে যে কোনো একটা অবৈধ সন্তানের হাত, ডান হাত পূর্ণিমা অথবা অমাবস্যা রাতে এক কোপে কেটে নিয়ে আসতে হবে, গভীর রাতে। একটা বাচ্চা হাত সো সে সেরকম খুঁজতে খুঁজতে হঠাৎ ঠিক অমাবস্যা পূর্ণিমার একটি রাতে তিনি, পূর্ণিমার রাতের ঠিক দুদিন আগে তিনি খবর পান যে একটা ক্ষেতের মধ্যে একটা শিশু এরকম আছে। তো তিনি গিয়ে একদিন রাত্রেবেলা গিয়ে তিনি হাতটা কেটে নিয়ে আসেন এবং নিয়েও হুজুরের কাছে যান। হুজুর বলেন যে এটা নিয়ে তুমি তোমার বাসার তুমি তোমার বাসার সামনে অথবা যে কোনো জায়গায় তুমি একটু গর্ত করে পুঁতে রাখো। সো সেটাই করা হয় এবং জি বলেন। সেটাই করা হয় এবং তিনি মানে যিনি ম্যাজিক করেন, ব্ল্যাক ম্যাজিক করেন বা যিনি ইয়ে করেন, সেই কবিরাজ বা যিনি আছেন তিনি কথা বলেন এবং আমরা মূল ঘটনায় চলে যাই প্লিজ। তিনি বলেন যে কোন এক তিনি এক পূর্ণিমা রাতে বলেন যে এটা তুমি কোন একটা নদী থেকে একদম উলঙ্গ হয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবা, পরিষ্কার করে নিয়ে আসবা। তো সেটাই করা হয়। উনি যান এবং গিয়ে একটা শ্মশানের যে মানুষ মারা গেলে যে ছাই হয় সেটা দিয়ে তিনি ওই হাতটা পরিষ্কার করতে শুরু করে। সো তিনি পরিষ্কার করতে করতে হঠাৎ করে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে তার হাতটা মানে হাত থেকে পড়ে গিয়ে পানির মধ্যে পড়ে যান এবং তিনি আর খুঁজে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর তিনি যখন খোঁজার জন্য হাত দেন তিনি ফিল করেন যে কেউ একজন পানির মধ্যে থেকে তার হাতটা টেনে ধরেছে। তিনি জিনিসটা দেখে আসলে ভয় পান এবং ওই কবিরাজ তাকে যেটা বলে যে কিছু মন্ত্র শিখিয়ে দেন। তিনি সেই মন্ত্র জপেন এবং তিনি সেখান থেকে তার মনে হয়েছে যে না, হাতটা এখন ছেড়ে দিচ্ছে। তিনি উঠে আসবেন, হঠাৎ করে তিনি দেখেন যে তার পায়ের কাছে কিছু একটা বাজছে। তিনি হাত দেন এবং হাত দিয়ে দেখেন যে ওই হাতটা। তিনি হাতটা নিয়ে যখন চলে আসেন, আসার পথে চারিপাশ থেকে ভীষণ ভাবে ঝড় শুরু হওয়ার মতো স্টার্ট হয়েছে এবং পিছ থেকে মনে হচ্ছে তার আম্মা ডাকছে বা তার পরিচিত লোকজন সবাই ডাকছে। তো তিনি কোনো দিকে না তাকিয়ে তিনি সরাসরি বাড়িতে চলে আসেন এবং ওই হুজুরের কাছে যান। হুজুর ওই হাতটা রাখেন, কবিরাজের কাছে যান এবং হাতটা রাখেন। তার দুদিন পর কবিরাজটা মারা যায়। তিনি তারপর তিনি বাড়িতে আসেন এবং বাড়িতে এসে নিজে খুব টেনশন আছেন যে কবিরাজটা মারা গেল। তো তিনি ঘুমিয়ে আছেন। তার দুদিন পরে হঠাৎ একদিন রাতে তিনি যেটা ফিল করেন যে কে যেন তার পা টেনে ধরছে।
তিনি ঘুম থেকে জেগে ওঠেন, উঠে দেখে কেউ নেই। সেকেন্ড দিন সেম ঘটনা, মানে এত জোরে চেপে ধরেছে, তিনি মানে ব্যথায় ঘুম থেকে জেগে উঠেছেন এবং উঠে তিনি যেটা দেখেন যে মানে 5টা আঙ্গুল রক্তমাখা তার পায়ের ছাপ বসে আছে, মানে আঙ্গুলের ছাপ রক্তমাখা ভাবে তার পায়ের উপর লেগে আছে। তিনি সেটা দেখে ভয় পান এবং তার ওয়াইফকে ডেকে তোলেন এবং নিচে তাকিয়ে তিনি দেখেন যে মানুষের মানে রক্ত মনে হচ্ছে যে হাত, কোনো একটা হাত বা অন্য কিছু টানতে টানতে বিছানা থেকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা সম্পূর্ণটাই রক্ত। তো তিনি ভয় পান এবং তার ওয়াইফকে ব্যাপারটা জানাজানি, যখন সবার কাছে জানাজানি হয় তখন উনি আরেকজন হুজুরের কাছে যান এবং হুজুর তাকে পানি পড়া বা নানা রকম জিনিস দেন। তো তার অনুযায়ী এখন তিনি মোটামুটি সুস্থ। এই ছিল। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আমাদের কিছু কমেন্টে, হাতে সময় খুব কম। আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যারা, তাদের মধ্যে আছেন শরীফুল ইসলাম সজীব, আমাদের সঙ্গে আছেন অস্থির রাব্বি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়েল ফেরারি, আদর আহমেদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমির খসরু মোহাম্মদ ইমন আছেন আমাদের সঙ্গে, আদনান হাবিব আমাদের সঙ্গে আছেন, সুবিদ আফ্রিদি শুভ আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি, তার কাছে অনেক ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন SM জুবায়ের আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ওসমান সাদি। 1.5 মাস পরে ছেলেটাকে কোথায় পায়? আপনি মনে হয় ঘটনাটা মানে কতটা বুঝেছেন আমি জানি না। আমি আরেকটু যদি সুবিধা হয় আপনার, মানে আপনাকে আরেকটু সুন্দর করে যদি বলি, যে ছেলেটি যখন উধাও হয়ে গিয়েছিল তখনও সে সেন্সলেস হয়ে যায় এবং যখন সে বাড়ি যেতে চায় তখন আবারও সেন্সলেস হয়ে যায় এবং সে যখন সেন্স ফেরে তখন দেখে যে তার বাড়িতে শুয়ে আছে। ঘটনাটা অনেকটা এরকমই ছিল। সাকিবিয়ান রতন আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সম্রাট, এছাড়াও জাফিন ফালাক আমাদের সঙ্গে আছেন, লিখেছেন যে অসাধারণ হচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে শান্ত আহমেদ, রাকিব মাহমুদ আমাদের সঙ্গে আছেন, সাদমান সাকিব আমাদের সঙ্গে আছেন। বাবুহের ঘটনা দুটো অনেক ভালো ছিল সেটা তিনি লিখেছেন। হ্যাঁ, আমার কাছে খুব চমৎকার লেগেছে এই ঘটনা দুটো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, তাসনুবা রোজা আমাদের সঙ্গে আছেন, SM খায়রুল গৌরস্থা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহেদ আহমেদ ঝিনাইদহ থেকে, এবং আমি রেডিও ফুর্তির পেজ থেকে কিন্তু কমেন্ট গুলো পড়ছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সিদ্ধার্থ হুসাইন সাদি, CR চঞ্চল আমাদের সঙ্গে আছেন, শ্রী পল্লব মিত্র আমাদের সঙ্গে আছেন, অস্থির রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MD সাইফুল ইসলাম ফরাজি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD সাগর জাহান শান্ত, মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মেহেদি হাসান, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে এই পেজটাতে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে আছেন ভূত এফএমের যে পেজটা, সেই পেজেও অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের এখানে আছেন আমাদের সঙ্গে যারা আছেন তাদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আছেন MD নাইম ইসলাম, MD জুবায়ের আহমেদ, অনেকে অনেকবার করে পাঠাচ্ছেন যার জন্য হয়তো একটু তানভীর আহমেদ